আমি একটা জিনিস জিজ্ঞেস করতেছি আগে যে এই তালাক দেওয়ার অধিকারটা কার থাকে? তালাক দেওয়ার রাইটটা কার? না ভাই ওই ব্যাপারটাতে আমি কথা বলতে চাচ্ছি না আসলে। মানে না আমি ওই আমার ব্যাপারে কথা টপিকটা না বললে মূল আমিও হচ্ছে আপনার সাথে কথা বলতে চাবো না ভাই। আপনি মানে যদি আমি এই হচ্ছে ব্যাপারে যে কথা না এই বলেন আপনি যদি হ্যাঁ, ওই ব্যাপারে কথা না বলেন ওইটা রাইট একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। ওইটা একটা অত্যন্ত ইম্পোর্টেন্ট আচ্ছা, ব্যাপার। ওইটাতে যদি আপনি কথা বলতে না চান তাহলে তো আমিও কথা বলতে চাবো না ভাই। আপনি আচ্ছা মানে ব্যাপার ওইটা আমি মানে জানি হ্যাঁ। আসল জিনিসটা বাদ দিয়ে আপনি একটা ফালতু জিনিস নিয়ে যদি মানে আমার সাথে কথা বলেন, তাহলে তো আমার তো কোনো লাভ নেই এটা নিয়ে কথা বইলা। তাইলে আপনার সাথে আমি কথা বলব কেন? আমার লাভ আছে মানে তালাক দেওয়ার পুরা জিনিসটা নিয়ে জি। কথা বলে আমার লাভ আছে। আমি দেখতে পাচ্ছি যে এই তালাক দেওয়ার অধিকারটা শুধুমাত্র একজন পুরুষের নাকি ভাই? হ্যাঁ, আমি বলতে ভাইয়া হ্যাঁ, বলতে চাচ্ছি সমস্যা নাই। আমি বলব। সেটা হচ্ছে মানে আগে যদি আমরা এই প্রশ্নটা যদি একমত হই নাই তারপর আমি ওইটা নিয়ে না, কথা বলতে আগে চাচ্ছি। ওইখান থেকে আসতে হবে। তালাক দেয়ার অধিকারটা কার? তার স্ত্রী কি তালাক দিতে পারে নাকি শুধুমাত্র স্বামী তালাক দিতে পারে? না স্ত্রী হচ্ছে তালাক হ্যাঁ, চাইতে পারে হ্যাঁ। মানে স্বামী স্ত্রী তালাক দিতে তালাক পারে। তালাক চাইতে পারে আর স্বামী তালাক দিতে পারে। স্বামী হচ্ছে মালিক আর স্ত্রী হচ্ছে দাসীর মতো নাকি? না দাসীর মতো এভাবে কি হ্যাঁ, বলা যায়? এভাবে বলা আছে। বিভিন্ন জায়গাতে বলা আছে। ভাই ভাই বা 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 ইসের মানে কুফরি বলা হয়েছে স্বামীর অবাধ্যতা করা হচ্ছে কুফরি। কুফরি কোথায় হয় ভাই বলেন তো? মানে কুফর জিনিসটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? স্বামীর অবাধ্যতা করা হচ্ছে স্ত্রীর জন্য কুফরি। এইটা স্পষ্ট হাদিসে বলা আছে। এখন কুফরি কোন ক্ষেত্রে হয়? সমান ক্ষেত্রে কি কুফরি হয়? মনে করেন আপনারে আমি বিশ্বাস করলাম না। আপনার সাথে আপনারে আমি গাইল পারলাম। আপনারে গাইল পারলে আমার কুফরি হবে কখনো? না এটা আপনি ঠিক বলছেন। সেটা তো অবশ্যই মানে ইসলামে কুফরিটা নারী কোন মানে ক্ষেত্রে নারী থেকে হয়? এ বে 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 সমান, সমান না হলে নবী হয় যে হ্যাঁ। বলল যদি জি। আমি যদি কাউকে সিজদা করার জন্য বলতাম তাহলে স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করতে। স্বামীর অবাধ্যতা করা হচ্ছে সরাসরি কুফরি। মানে আল্লাহর পর্যায়ে স্বামী হচ্ছে স্ত্রীর জন্য আল্লাহর কাছাকাছি পর্যায়ে একদম আল্লাহর পর্যায়ে না, আল্লাহর কাছাকাছি পর্যায়ে যে স্বামীর অবাধ্যতা হচ্ছে স্ত্রীর জন্য কুফরি। তার মানে স্বামী তো মালিক আর স্ত্রী তো দাসী ক্যাটেগরি নাকি? মানে হয়তো হ্যাঁ, হয়তোবা আপনি ওভাবে বলতেই পারেন। মানে একটা ইয়ে তো আছে, উপর-নিচ তো আছেই। আমি বলতে পারি না। ইসলামিক স্কলাররাই বলছে আমি আপনাকে দলিল বের করেও দেখাবো। আ ইসলামের আচ্ছা, আচ্ছা সবচাইতে হ্যাঁ, বড় আমি মানি ভাই ঠিক ফিলোসোফার আছে। ইসলামের সবচাইতে বড় ফিলোসোফারের নাম হচ্ছে ইমাম গাজ্জালী। তিনি হচ্ছেন ইসলামের ইতিহাসে তার মতো ফিলোসোফার, ইসলামিক ফিলোসোফার, তার মতো ফিলোসোফার আর নাই। তার একটা অত্যন্ত বিখ্যাত গ্রন্থ আছে। সেই গ্রন্থে পরিষ্কারভাবে বলা আছে, স্ত্রী হচ্ছে আ আ স্বামী হচ্ছে স্ত্রীর মালিকের পর্যায়ে, মালিকের মতো এবং স্ত্রী হচ্ছে স্বামীর দাসীর মতো, দাসী পর্যায়ের। এটা তো স্পষ্ট বলা আছে। আমি একটু পরে রেফারেন্স গুলো বের করব। ইবি ভাই আপনার কথা আচ্ছা বলব। হ্যাঁ, একটু জি। একটু আপনাকে একটু ধৈর্য ধরতে বলছি। মহান ভাই আপনি কি একটু কথা বলবেন? হেই আসিফ ভাইয়া কি অবস্থা? কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আপনার কি অবস্থা? এই তো ডুইং অলরাইট। অনেকদিন পরে আপনার ব্যাক স্টেজটা খালি পাইলাম আরকি। সো ঢুকতে আচ্ছা। পারলাম ফাইনালি। ঠিক আছে তাহলে মহান ভাই আপনি থাকেন। আমরা একটু বি ভাইয়ের সাথে একটু কথা বলি। বি ভাইকে আমি সিউর, কয়েকটা সিউর। হ্যাঁ, রেফারেন্স হ্যাঁ। একটু বের করে দেখাবো। আগে একটু আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখায় নেই যে স্ত্রী কখনো তালাক দিতে পারে কিনা? তালাক তালাক দেওয়ার অধিকারটা আসলে কার? সেটা আমরা একটা ভিডিও দেখায় নিই। তারপর আমরা রেফারেন্স এ যাবো। আমরা আগে একটু ভিডিওটা দেখি। দেখেন। না, ভাই আমি কি একটু পুরুষ নারীকে তালাক দিতে মানে পারে? বলতে পারি? হ্যাঁ, পারে। হ্যাঁ, বলেন। সমস্যা হচ্ছে কি আমি মানে যে ব্যাপারটাতে বলতে চাচ্ছিলাম, মানে ওই ব্যাপারটা ক্লিয়ার না করেই চলে গেছেন। তো আমি এ ব্যাপারে আসছি সমস্যা নাই। ওই ব্যাপারে মানে আমরা পরে শুনছিলাম তো যাচ্ছি আপনি তো। ভাই বলছিলেন আগে তো স্টেপ বাই স্টেপ আচ্ছা, যেতে হবে। আগে তালাক হবে তারপর তো হিল্লা হবে। হিল্লার আগে তো তালাক হয় না, তাই না? তালাকের আচ্ছা। প্রসিডিউরটা আমরা আগে একটু এনালাইসিস করে নেই। এনালাইসিস করার পরে বোঝা যাবে যে হিল্লা বিবাহ জিনিসটা আসলে এখানে ফলটা কার? কে এখানে দোষী? সেটা বোঝা না গেলে তো এটার প্রসিডিউরটা আমরা আলোচনা করতে পারব না। ভাই একটু ধৈর্য ধরেন। আপনার কি তাড়া আছে বেশি? আচ্ছা। আ তাড়া না থাকলে আচ্ছা, একটু আচ্ছা অপেক্ষা করেন। ঠিক আছে দেখেন। ঠিক আছে। ঠিক আছে, আমরা একটু ভিডিওটা দেখি। না, পুরুষ নারীকে তালাক দিতে পারে? হ্যাঁ, পারে। কিন্তু নারী কি পুরুষকে তালাক দিতে পারে? না। নারী পুরুষকে তালাক দিলে তালাক জীবনেও হবে না। ছুরি তরমুজকে কাটে। তরমুজ কি কখনো ছুরিকে কাটতে পারে? কাটতে গেলে কে কাটা যায়? তরমুজে কাটা যায়। রাষ্ট্রীয় আইন কি বলে? ছুরি তরমুজের উপরে পড়ুক বা তরমুজ ছুরির উপরে পড়ুক, ওই অবস্থায় কাটা যাবে কে? তরমুজ ছুরি কোনো কাটা যায় না। তো অতএব নারীকে তালাক দেবে। নারী বলবে আমার স্বামী থেকে প্রাপ্ত তাফউইজ অথরাইজ বলে তালাকের ক্ষমতা প্রাপ্ত হয়ে আমি নিজের উপরে নিজে এক তালাক কার্যকর করলাম। কিন্তু আমাদের দেশের উকিলরাও তো এই মাসা জানে না। এরা লিখে দেয় আমি আমার অমুককে তালাক দিয়ে দিলাম। আমুক কথা তরমুজের ছুরি কেমনে কাটে? তরমুজ ছুরি কাটে কেমনে? তুই কইলে কি ছুরি কাটা গেল? না, কাটবে না। এখানে তালাকের কখনো পুরুষ হলো কৃষক, নারী হলো ক্ষেত। কৃষকে ক্ষেত বেচে না ক্ষেতে কৃষক বেচে? নিসাউকুম হারসুল্লাকুম ছুরি বেচা দিলাম হয়তো কেউ খুদির মুদির করতেছে যে কথাটা কোরআন দিছে আছে না নাই। এজন্য ডাইরেক্ট কোরআনটা কইলাম এবার। নিসাউকুম হারসুল্লাকুম ও পুরুষরা তোমাদের নারীরা তোমাদের ক্ষেত, তোমরা কৃষক। তোমরা কি কৃষক? কৃষকে ক্ষেত রাখে, ক্ষেত ছাড়ে, কিনে বেচে, সব কৃষকের কাজ। ঠিক কি না? ক্ষেতে তো কোনোদিন কৃষকের বেচতেও পারে না, কিনতেও পারে না। ঠিক কি না? হ্যাঁ, অতএব কিনে বেচা ওগুলো কৃষকের কাজ। এখন পুরুষ যদি নারীকে তাফউইজ তালাকের ক্ষমতা দেয় যে আমি যদি তোমার জ্বালাই যন্ত্রণা দেই তাহলে তোমার আমি ক্ষমতা দিলাম
নিজেকে নিজের তালাক প্রয়োগ করে আমার তালাকের ক্ষমতা তোমার হাতে দিলাম, নিজেকে এক তালাক দিয়ে তুমি বিদায় হয়ে যাবে। এইটা হলো মাসালা, সঠিক মাসালা। স্বামীর সাথে বেয়াদবি করলে স্ত্রীদের জাহান্নাম। স্বামীর সাথে তো বেয়াদবি করা যায় না। লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন, দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার নির্দেশ যদি আমি দিতাম, তাহলে স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করো। স্বামীর খেদমতের বিনিময়ে স্ত্রীরা জান্নাত পাবে, ঠিক কিনা? যদিও দুনিয়ার অধিকার সমান, কিন্তু আদম না হলে হাওয়া আসতো কোত্থেকে? আদমের পাঁজরের ভিতরের হাড্ডি থেকে তো হাওয়া তোরে বানাইছে আল্লাহ। তুই তো আদমের একটা টুকরা না, ঠিক কিনা? ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন আইসার, আদমের পাঁজরের বাঁকা এক টুকরো হাড্ডি কেটে আল্লাহ তাআলা হাওয়া বানাইছে। তাহলে গোটা নারী জাতি তো পুরুষের একটা দেহের অংশ মাত্র, ঠিক কিনা? তো সেজন্য নারীদের জন্য পুরুষদের দায়, পুরুষদের অবদান এত বেশি যে পৃথিবীতে গায়রুল্লাহকে সিজদা করা জায়েজ হলে শুধু একজনকে সিজদা করা জায়েজ হতো, সে কে? স্বামী। আচ্ছা, আমরা ভিডিওটা দেখলাম যে এখানে সবই মোটামুটি বলে দিছে। মোটামুটি যেটা আমার বলার সেটা সবই বলে দিছে। আমরা এখন এই যে আমি যে ভাই গ্রন্থটার এইসব নাম এইসব সেক্সিস্ট কথাবার্তা তো ভাই আসলে যে হুজুরটা বলছে তার ব্যক্তিগত মতামত না, এটা মানে তার গড়ের মতামত ভাই, ঠিক না? এটা হলো একদম, মানে যে একদম পুরা সৃষ্টি করছে সবকিছু, ইউনিভার্স সৃষ্টি করছে, এটা হলো তার মতামত। মানে সে তার মতামত। একজন সেক্সিস্ট। আল্লাহ একজন সেক্সিস্ট। আমরা দেখি যে আমি একটু আগে যে বললাম যে ইমাম গাজ্জালি উনি হচ্ছে ইসলামের ইতিহাসে সবচাইতে প্রভাবশালী ফিলোসোফার যাকে বলা হয়, এবং তাকে বলা হয় যে ইসলামের পুনরুজ্জীবন ঘটছে হচ্ছে তার হাত দিয়ে। এটা হচ্ছে ইমাম গাজ্জালির একটা বই। বইটার নাম আপনারা দেখে নেন। ২য় খণ্ড থেকে আমি দেখাচ্ছি। হুজরাতুল ইসলাম, ইমাম গাজ্জালি। ওনার যে এই ভূমিকার মানে অনুবাদকের যে বক্তব্য, এটা হচ্ছে এখানে বলা হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ মুসলিম দার্শনিক ইমাম গাজ্জালি এর কথা বলা হচ্ছে। এখানে আমরা এই চ্যাপ্টারটা একটু পড়ব যে চ্যাপ্টারটার নাম হচ্ছে স্ত্রীর উপরে স্বামীর হক। আ ইয়া ভাই, বি ভাই, আপনি কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন? এখানে কি লেখা আছে যদি একটু কষ্ট করে পড়ে শুনাইতেন। আমাকেই পড়তে হবে? একটু পড়ে শোনাইলে ভালো হয় ভাই। নাহলে আমার তো অনেক কথা বলতে হয়। আপনারা তো একটু পরে, আপনি হয়তো একটু পরে চলে যাবেন। আমার তো অনেক ২-৩ ঘন্টা কথা হবে। আমার তো গলা ব্যথা হয়ে যাবে এতক্ষণ কথা বললে। আচ্ছা, পড়ছি আমি। স্ত্রীর উপর স্বামীর হক। এক্ষেত্রে চূড়ান্ত কথা, বিবাহ প্রকারান্তে বাদী হওয়ার নামান্তর বিধায় স্ত্রী যেন স্বামীর বাদী হয়ে যায়। সুতরাং স্বামীর আনুগত্য করা সর্বাবস্থায় তার উপর ওয়াজিব। একটু বুঝা, বুঝা কি বাকিটা কি বললেন পড়বো যে নাকি? না, না, একটু বুঝা, বুঝা পড়েন। এই যে বাদী হওয়ার নামান্তর বিধায় স্ত্রী যেন স্বামীর বাদী হয়ে যায়। এই কথা মানে যদি একটু বুঝায় দিতেন। আচ্ছা ভাইয়া, আপনি যদি জিনিসগুলো দর্শকের উদ্দেশ্যে দেখাতে মানে দেখান তাহলে কোনো প্রবলেম না। আমি আসলে জানি। আমি acknowledge আচ্ছা, করছি আচ্ছা। আপনার সাথে। ঠিক আছে, ঠিক আছে। অসুবিধা নেই। আমরা শুধুমাত্র আপনার সাথে কথা বলছি না, দর্শকদের সাথে কথা বলছি। হ্যাঁ, দর্শকরা হ্যাঁ। একটু শুনুক। আপনি একটু কি বুঝলেন এখান থেকে যদি আমাদেরকে একটু বলতেন, তাহলে দর্শকরাও বুঝতো যে আমাদের সাথে যারা যুক্ত হন তারাও এগুলা বুঝতে পারেন যে এগুলা কতটা জঘন্য কথাবার্তা। ভাইয়া ওইটা যদি কাইন্ডলি একটু আপনি বলতেন। আমার আসলে মানে জিনিসগুলো নিয়ে কথা বলতে খুবই কেমন জানি লাগতেছে আরকি। নিরাপত্তা মানে আমি সমস্যা জানি হইলে ব্যাপারটা। আমি বলতে বলব না আপনাকে। নিরাপত্তা হ্যাঁ, হ্যাঁ। সমস্যা হইলে বলতে হবে না। কিন্তু নিরাপত্তা সমস্যা না হইলে বলেন ভাই। হ্যাঁ, আপনি ওই যেটা মানে বুঝতে পারছেন ওইটাই আরকি। আচ্ছা, তাহলে মহান ভাই, আপনি কি আমি একটু এজন্য বলবেন মানে যে এই এই ব্যাপারগুলো কথাটা দ্বারা আপনি কি বুঝলেন? মহান ভাই, আপনি কি বলবেন যে এই আ কথাটার দ্বারা কি ভাই বুঝলেন? আমি ফার্স্ট লাইনটা আসলে ইটস লাইক কেমন যেন মানে বুঝলাম না কি বলছে। বাট মানে আল্টিমেটলি যেখানে বলছে যে মানে এখানে মেয়েরা আ পুরুষদের কথা শুনতে হবে। মানে এজ ইন হাসব্যান্ডদের কথা আ ওয়াইফরা শুনতেই হবে। মানে এরকম একটা ইন্ডিকেশন। বাট আমি মানে ফার্স্ট সেন্টেন্সটা আসলে ওভাবে করে বুঝি নাই, টু বি অনেস্ট। বুঝছেন না? এখানে বলা হচ্ছে বিবাহ প্রকারান্তরে বাদী হওয়ার নামান্তর। বাদী মানে হচ্ছে দাসী। বাদী মানে হচ্ছে আ ঘরের কাজের লোক। হ্যাঁ? মানে হচ্ছে আচ্ছা, আচ্ছা। মানে স্লেভ, হ্যাঁ? রাইট। স্লেভ হওয়ার বাউন্ড নামান্তর বাউন্ড বিধায়, সামথিং লাইক বাউন্ড হ্যাঁ, হওয়া আরকি। স্লেভ হওয়ার হুম। নামান্তর বিধায় স্ত্রী যেন স্বামীর বাদী হয়ে যায়। মানে মানে স্ত্রীটা মনে করেন বিবাহের মাধ্যমেই একটা বাদীতে পরিণত হয়। তার স্ট্যাটাসটা হয় ক্রীতদাসীর মতো, বাসার কাজের লোকের মতো। রাইট। এবং সাবঅর্ডিনেট আরকি। স্বামী হয় তার মালিক। এইজন্য স্বামীকে স্বামীর আনুগত্য করা সর্বাবস্থায় তার জন্য বাধ্যতামূলক। আ এখানে আরো বলা আছে যে এখানে একটা ঘটনার কথা বলা আছে যে এক ব্যক্তি সফরে যাওয়ার সময় স্ত্রীকে বলে গেল উপরতলার কক্ষ থেকে নিচে নামবে না। নিচে তার পিতা বসবাস করত। ঘটনাক্রমে সে অসুস্থ হয়ে পড়ল। স্ত্রী নিচে পিতার কাছে নামার অনুমতি চেয়ে রাসূলুল্লাহর কাছে লোক পাঠালে তিনি বললেন, "স্বামীর আদেশ পালন করো।" শেষ পর্যন্ত পিতা মারা গেলে সে আবার অনুমতি আ প্রার্থনা করল। রাসূলুল্লাহ আবার বললেন, "স্বামীর আদেশ পালন করো।" ফলে পিতা সমাধিস্থ হয়ে গেল, কিন্তু সে নিচে নামল না। অতঃপর রাসূলুল্লাহ ওই মহিলাকে বলে পাঠালেন, "তুমি যে স্বামীর আদেশ পালন করছো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার পিতার মাগফিরাত করেছেন।" মানে এইটা স্বামীর ইয়াটা হচ্ছে এত উপরে যে স্বামীর আদেশ পালন করাটা এত উপরে যে স্বামী তার পিতা মারা গেছে এইজন্য ওই মহিলা নিচে নামে। রাইট। মানে বেসিক্যালি মানে যেইটাই করবে না করবে মানে
আ কথা মানতেই হবে। স্বামীর কথা মানতেই হবে। তো আল্টিমেটলি তো স্লেভই, ঠিক না? এখানে ডিভোর্স দিতে পারবে না। যেমন আমি ব্যক্তিগতভাবে কার সাথে থাকবো না থাকবো এটার তো অধিকার আমার থাকা অবশ্যই দরকার। তো সেখানে তো আমার যখন অধিকার থাকবে না যে আমি যার সাথে আছি তার সাথে আমি থাকবো না, আমার ইচ্ছা হলো আমি চলে যাবো। তো এটার অধিকার যখন থাকবে না তখন তো মানে এখানে একদম একটা ইম্পার্শিয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হলো, ঠিক না? হ্যাঁ, তারপরে এখানে আরো অনেক কিছু আছে বলা যে স্বামীর যদি সারা শরীরে পুঁজে পরিপূর্ণ হয়ে যায়, মানে এমন অসুখ হয় যে এই যে দেখেন, ধরে নেয়া যাক স্বামীর আপাদমস্তক পুঁজে ভর্তি। যদি স্ত্রী সেই পুঁজ চেটে নেয় তবুও তার শোকর আদায় করতে পারবে না। মানে এত মানে টান স্বামীর স্ত্রীর কাছে স্বামী হচ্ছে এত উপরে যে সারা শরীর যদি পুঁজে ভর্তি হয়ে যায় তারপরেও সেই পুঁজ চাইটা খাইলেও এই শোকরটা আদায় হবে না। এই হচ্ছে ইসলামের স্বামী এবং স্ত্রীর স্ট্যাটাসটা হচ্ছে এইখানে এই লেভেলে। এখন আমরা যেটা দেখতে পেলাম যে তালাক দেওয়ার অধিকারটা একজন স্ত্রীর নাই। একজন স্ত্রী যেটা করতে পারে, মেক্সিমাম যেটা করতে পারে তালাক চাইতে পারে। এখন তালাকটা মনে করেন একটা ছেলে রাগের মাথায় তালাক দিল। আ মনে করেন কয়েকদিন তারপরেই সে বুঝতে পারল যে তালাকটা দিয়ে সে ভুল করছে। তালাকটা দেওয়াটা তার ঠিক হয় নাই। আমি কোরআনের সেই আয়াতটা আমি সামনে আনতেছি। যেই আয়াতের ভিতরে বলা হচ্ছে যে এই যে হিল্লা বিবাহের কথা যেই আয়াতের ভিতরে বলা হচ্ছে। আ এবং এই বিষয়ে যে হাদিস আছে সেটাও আমরা দেখাবো অসুবিধা নেই। আমরা একটু আয়াতটা দেখি, কোরআনের আয়াতটা দেখি এই বিষয়ে। কোরআনে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে আ তো এইখানে যে জিনিসটা আমরা দেখাচ্ছি যে আ সূরা বাকারার ২৩০ নম্বর আয়াত। তারপর যদি সে স্ত্রীকে ৩য় বার তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি ২য় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্য পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। আচ্ছা, এই হচ্ছে পুরা মানে হিল্লা বিবাহ বা হালালা বিবাহ যেটাই বলেন সেটার পুরা ঘটনাটা। এখন মনে করেন যে এই ভাই আপনি একটু আমাদেরকে বলেন তো যে এই ঘটনাটার উৎপত্তি এই যে আবারও তাকে ফিরায় নেয়া, পূর্বের স্ত্রীকে আবারও ফিরায় নেয়ার চেষ্টা, এটা একজন স্বামী কোন সময় করতে পারে? আ যদি তার প্রতি এখনো কোনো ফিলিং থাকে। আচ্ছা, তাহলে এখনো ফিলিংস আছে। তাহলে মেয়েটাও তো তাকে সেই লোকটার কাছে যেতে চায়, তাই না? এটাই তো বোঝা যাচ্ছে। কারণ নাহলে বিয়ে করবে কি? আবার ফেরত আনবে কিভাবে? মেয়েটাও তো রাজি তার মানে নাকি? আ রাজি হতে পারে, নাও হতে পারে। এমনটা তো না যে মনে করেন ছেলে চাইলেই তাকে নিয়ে আসতে পারবে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে যদি সে মনে করেন ওই হিল্লা-টিল্লা কইরা-টইরা হালালা-টালালা কইরা-টইরা শেষ পর্যন্ত আবার ওই স্ত্রীকে নিয়ে আসলো ঘরে। এইটার মানে তো মেয়েটাও রাজি, তাই না? হ্যাঁ, তাহলে আ তার মানে হচ্ছে তাদের ভিতরে ভালোবাসা আছে। তাদের ভিতরে ভাব ভালোবাসা সব ঠিকঠাক আছে। তারা একজন আরেকজনকে পছন্দ করে। জাস্ট বিকজ ছেলেটা কোনো একদিন হয়তো রাগের মাথায় বা কোনো একটা আবেগের বশবর্তী হয়ে তার স্ত্রীটাকে তালাক দিয়ে দিছে ঘটনাক্রমে। এখন এইটার পেছনে কি মেয়েটার কোনো অপরাধ ছিল বা দোষ ছিল? না ছিল না। তাহলে এটার জন্য ভুক্তভোগী তো মেয়েটার হইতেছে। মেয়েটা দেখা যাচ্ছে যে আরেকটা পুরুষের সাথে তার রাত-টাত কাটায় মানে আ ব সুধা গ্রহণ করবে। মোহাম্মদ বলে দিছে যে যতক্ষণ না ওই আরেকজন তার সুধা গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত বিয়েটা করতে পারবে না। আগের স্বামীর কাছে ফেরত যেতে পারবে না। তাহলে তো এইটা তো একটা স্পষ্ট দেখা যাচ্ছে এটা একটা রেপ ঘটতেছে নাকি? আমি এই প্রসেসটা নিয়েই বলতে চাচ্ছিলাম যে যদি ইনটেনশন টা যদি এরকমই থাকে যে আমার আগের স্বামীর কাছে আসার জন্যই আমি এই বিয়েটা করতেছি, তাহলে কি এটা কি অ্যালাও কিনা? আমি এটাই জানতে চাচ্ছিলাম আপনার কাছে। ইনটেনশন এটা থাকলে ইনটেনশন যদি সে না করে, ইনটেনশন থাকলে কোনো সমস্যা নেই। মেয়ের যদি ইনটেনশন থাকে এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই যে এই ধরনের ইনটেনশন থাকা যাবে না। কিন্তু ওই স্বামীর ওই মধু আস্বাদন করতে হবে। মধু আস্বাদন করে নিজ ইচ্ছাতে তাকে তালাক দিতে হবে। সে যদি নিজ ইচ্ছাতে তালাক দেয় তাহলে সেই মানে পরে সে তার পুরনো স্বামীর কাছে ফেরত আসতে পারবে। এইখানে মেয়েটার যদি ইনটেনশন থাকে যে তালাক দিলে আমি আবার আগের স্বামীর কাছে ফেরত যাবো, এরকম কোনো রেস্ট্রিকশন আমি কোথাও পাই নাই যে এই রকমের কোনো ইনটেনশন থাকা বা যাবে না। মেয়েটাও হতে পারে বা ছেলেটাও হতে পারে। দুজনেরই। দুজনের মধ্যে কারোর বা যদি ইনটেনশন থাকে যে আমি আমার স্ত্রীকে বিয়েটা শুধুমাত্র এইজন্যই দিচ্ছি, বা মেয়ে যদি ভাবে যে আমি শুধুমাত্র বিয়েটা এজন্যই করছি যে কোনো একটা ঝামেলা কইরা পরবর্তীতে আমি আবার ব্যাক করব। যদি এই ইনটেনশনটা যদি পূর্বের স্বামীর বা স্ত্রীর যেকোনো একজনেরও থাকে, তাহলে কি এই জিনিসটা কি ইসলামিক অনুযায়ী মানে এমনি সোসাইটি অনুযায়ী না, মানে ইসলামিক ল তে কি এই জিনিসটা কি লিগ্যাল হয় কিনা? এই বিষয়ে ইসলামিক ল অনুসারেও লিগ্যাল হবে। ইসলামিক ল অনুসারে লিগ্যাল না হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আচ্ছা ভাইয়া, তাহলে মোহাম্মদ তাহলে তাদেরকে জি, আপনি তাদেরকে যেই লানত জি, একটু শেষ করি ভাই, একটু শেষ করি। বলেন মোহাম্মদ হ্যাঁ। তাদেরকে লানত দিয়েছে যে যেই সমস্ত পুরুষেরা এই ধরনের ভাড়া খাটা স্বামী হিসেবে কাজ করে, এই ধরনের স্বামীদেরকে লানত করেছে যে এই ধরনের স্বামীদের উপরে আল্লাহর লানত। কিন্তু এই জিনিসটা তো বৈধ হবে। বৈধ হবে না কেন? আচ্ছা ভাইয়া, তাহলে আপনি যে একটু আগে যে এই সূরাটা দেখাইছিলেন, আপনি কি এর একটু তাফসীরে একটু যাবেন? আমি Quran.com থেকে ওইটার একটু তাফসীর করছিলাম তো, যে জাকারিয়া সাহেবের তাফসীর বলেন বা আহসানুল বায়ান, একটু কি দেখবেন? ঠিক আছে দেখি। হ্যাঁ, বলেন কোথায় যাবো? এই Quran.com এ যাবো? .com এ যে ওই আয়াত অনুযায়ী তাফসীর থাকে না? ওই তাফসীরে ক্লিক করলেই তো পাওয়া যাওয়ার কথা।
হ্যাঁ, এই যে বের করেছি দেখেন কোন তাফসীরটা? আমি যে তাফসীরটা এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে ইবনে কাসিরের। ইবনে কাসির বলছেন? আহসানুল বায়ানটা আগে পড়ি, তারপরে আহসানুল বায়ানটা, তারপর জাকারিয়াটা। আমি এই ২ টাই পড়ছিলাম যতটুকু খেয়াল করতেছি। ঠিক আছে, দেখান কোথায়? হ্যাঁ, আ বের করেছি তো ভাই। পড়েন কোন নিচে, জায়গাটাতে? হ্যাঁ, একটু নিচে যান। আমি কি পড়বো? হ্যাঁ, পড়েন। কিন্তু এ ব্যাপারে আমাদের দেশে যে হালালা আচ্ছা। হিল্লা প্রথা চালু আছে তা অভিশপ্ত কর্মকাণ্ড। নবী যে হালালা করে এবং যে করায় উভয়কেই অভিশাপ করেছেন। হালালা করানোর উদ্দেশ্য কৃত বিবাহ প্রকৃতপক্ষে বিবাহ নয় বরং তা ব্যভিচার। এই অবৈধ পরিকল্পিত বিবাহের মাধ্যমে মহিলা ১ম স্বামীর জন্য বৈধ হবে না। এই যে যদি এখান থেকে টাকা পয়সা সে নেয় তাহলে সেটা প্রকৃত বিবাহ হবে না। ১ম স্বামীর সাথে তার প্রকৃত বিবাহ হবে না। তো কিন্তু তাহলে যদি তো এই যে হালালা করানোর উদ্দেশ্যকৃত বিবাহ, তাহলে তো বিবাহটা আসলে বৈধ না। বা আপনি এটা জাকারিয়া সাহেবের তাফসীরও দেখতে পারেন। আমি পড়াটা পড়ছিলাম। যদি এইটার পেছনে সেই স্বামীটা এই কাজ করেছে, এই যে পাড়া খেটেছে সে যদি টাকা পয়সা গ্রহণ করে তাহলে সেটা তার জন্য সেই কাজ তাহলে সেই ১ম স্বামীর জন্য বৈধ হবে না। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা আমি তাহলে ভুল বলছিলাম বোধহয়। এই জিনিসটা যদি সে টাকা পয়সা নেয় হ্যাঁ, তাহলে আমি তার জন্য সেটা বৈধ হবে না। মানে ইনটেনশনটা এখানে মানে ইয়ে দিল আরকি। আমি আর কয়েকটা হাদিসও দেখছিলাম। মানে আসলে ওই হ্যাঁ, আমি ব্যাপারটা থেকে আসছে যে মসজিদের ব্যাপারটা আসছে। হাদিসগুলো আমি পড়েছি যেখানে বলা হয়েছে মোহাম্মদ সেই তাদেরকে অভিশাপ দিয়েছে যারা হচ্ছে এই ধরনের হ্যাঁ, ভাড়া হ্যাঁ। খাটে তাদেরকে ভেড়া না যেন কি একটা উপাধি দিছিল। কিন্তু এখানে বলা আছে জি আরকি আমি এই অবৈধ জাস্ট পরিকল্পিত জি। বিবাহের মাধ্যমে মহিলা ১ম স্বামীর জন্য বৈধ হবে না। এই কথাটা আমার একটু চেক করে দেখতে হবে ভাই। কারণ হচ্ছে আমি যতদূর জানি যে এটা বৈধ হবে। যদিও মোহাম্মদ সেই জিনিসটাকে লানত করেছে। এই যেই স্বামীরা এই কাজটা করে তাদেরকে লানত করেছে। কিন্তু এইটার মাধ্যমে যদি কেউ করে, এটা বৈধ হবে না। সেইজন্য এটা দেখার জন্য আমার একটু শরিয়ার বইগুলা দেখতে হবে। আমি এখনই যেহেতু আচ্ছা, এখানে ঠিক আছে। লেখা আছে তাহলে সেহেতু আমি আপাতত মেনে নিচ্ছি। যেহেতু এখানে লেখা আছে আপাতত মেনে নিচ্ছি। কিন্তু আমার আচ্ছা, এই বিষয়ে একটু ডাউট প্রফেসর আছে। জাকারিয়ারটাতেও দেখতে পারেন। আচ্ছা। পরেরটাতেই মনে হয় উনারটা আছে। উনি একটু ডিটেইলস লিখছিল। আমার কাছে যতটুকু পড়েছিলাম। এই আ যে এখানেই হ্যাঁ। গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে বলা আছে প্রমুখ সাহাবীগণ থেকে একজনকে বর্ণনা করে তিনি এভাবে তালাক দেওয়া স্ত্রীকে হালাল করে যাদের মাধ্যমে হালাল করে তাদের উভয়ের উপর লানত করেছেন। এই জিনিসটা আমি পড়েছি। এই জিনিসটা হাদিসে আছে। কিন্তু এটা যে হবে না, এই বিয়েটা যে বৈধ হবে না, বৈধ বিয়ে হবে না। এটা হবে একটি সম্পূর্ণ অবৈধ কাজ। এই যে তার কাজটা অবৈধ হবে। এই যে আ ওই যেই লোকটা টাকা নিয়ে এই কাজটা করছে, এ ধরনের বিয়ে মোটেই হালাল বিয়ে বলে গণ্য হবে না। বরং এটা নিছক ব্যভিচার। আচ্ছা এই জিনিসটা আমার একটু দেখতে হবে। কোন ক্রমেই তার সাবেক স্বামীর জন্য হালাল হয়ে যাবে না। আচ্ছা এখানেও এই জিনিসটাই লিখছে। এই জিনিসটা আমি একটু চেক করে দেখব তাহলে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি আপনার কথা শুনে আমার মনে হচ্ছিল যে এটা আপনি অ্যাকসেপ্ট করলেন। কিরে এটা তো আমি যতটুকু তখন আমি সার্চ দিয়ে একটু পড়ছিলাম। বিভিন্ন আর্টিকেল আসছিল। তো আর্টিকেলের মধ্যে এই আয়াতগুলো দিছিল, হাদিসগুলো দেখাচ্ছিল। সো আমার কাছে পড়ে যতটুকু মনে হইছে যে না, এটা আসলে ইসলাম এটাকে এলাও করে নাই। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছিল যে না, আসলে এলাও করছে আরকি। সো আসলে কনফিউজ ছিলাম। এজন্যই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, আমি কি কিন্তু নেক্সট কোয়েশ্চেনটা তাহলে করতে পারি? কিন্তু যদি স্বামীর যদি সেই ইনটেনশন টা থাকে যে সে পরে তালাক দিয়ে দিবে, তাহলে এইটা নিয়ে এটা নিয়ে আমি পরে একসময় আরো ভালো করে জেনে তারপর আপনাকে আচ্ছা, আচ্ছা। আমি একটা করব নে, হ্যাঁ? আপনার সাথে এটা নিয়ে পরে একসময় কথা বলব নে। আপাতত আমি এই বিষয়ে কোন ধরনের যাওয়া স্থগিত রাখতেছি। আমি এখনো কোন ডিসিশন এ যাচ্ছি না। হ্যাঁ, বলেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি জানি বলতেছিলাম, ভুলই তো গেলাম। আচ্ছা, নেক্সট আরেকটা ব্যাপারে যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে ব্যক্তি স্বাধীনতার ব্যাপারে আপনি বলতেছিলেন যে এই যে মেয়েদের হিজাব বলেন বা বোরকা বলেন, এই ব্যাপারটা যদি মানে কি বলে ইসলামিক শরিয়া আইন বা কোন মুসলিম কান্ট্রিতে যদি বাধ্য করে পড়ানো হয়, তাহলে তো অবশ্যই তার ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে। এটা আমি আপনার সাথে একমত। আপাতত মানে কথাবার্তা বলার খাতিরে ইসলামে তো একমত বলছি। এটাই বিধান যে এটা পড়তে হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ। এটা বলুন। ঠিক আছে। বাধ্য করা হবে। যদি না আপনার করে সাথে তাহলে একদম শাস্তি প্রয়োগ করবে। খলিফা শাস্তি প্রয়োগ করবে। জি। শাস্তি যাবে তাদেরকে। এটা তো আছে। আচ্ছা, মানে ধরেন যে এটা আসলে মানে রাষ্ট্রের দিক থেকে ধরেন যে আমি চাইলাম আমি স্কুল, কলেজে বা কোন জায়গায় আমি ইচ্ছে করে আমার আমার কেউ আমাকে চাপাই দিল না। আমি ইচ্ছা করেই বোরকা হিজাব পরে গেলাম। যদি রাষ্ট্র সেখানে বাধা দেয় তাহলে কি এটা ব্যক্তি স্বাধীনতা কি হরণ করে কিনা? তাহলে? যদি সেটা এমন একটা প্রতিষ্ঠান হয় যেখানে এটা ড্রেস কোড না, তাহলে তো অবশ্যই সেখানে বাধা দিতে পারবে রাষ্ট্র। ধরেন ধরেন এয়ারপোর্টে ঢুকবেন, আপনি বোরখা পরে ঢুকতে চাচ্ছেন এয়ারপোর্টে, হ্যাঁ? আপনাকে কেউ দেখতে পারবে না। তাহলে আপনাকে আইডেন্টিফাই করবে কিভাবে? যে আপনি যে আপনার আচ্ছা, বুঝছি। পাসপোর্টের হ্যাঁ, ছবিটা যে এগুলো তো আপনার পাসপোর্টের ছবিটা যে আপনার, এটা আইডেন্টিফাই আপনি মনে করেন পরীক্ষা দিতে গেছেন। পরীক্ষা দিতে গিয়ে আপনি বলতেছেন যে আমি পরীক্ষা দিতে আসছি, ভর্তি পরীক্ষা। এখন আপনি যে আপনার ছবির সাথে যে আপনার চেহারার মিল আছে, এটা মানে আইডেন্টিফাই করা যাবে কিভাবে? হ্যাঁ, আমি বুঝতে পারছি। সমস্যা নাই। ওইটা নিয়ে আমি বলতেছি না। ভাই আমি আমি যদি মানে if I sound stupid তাহলে আমাকে একটু ধরাই দিয়েন। ধরেন যে এমন কোন একটা দেশের কথা আমি বলতেছি যেখানে
ওনারা মানে ব্যক্তি স্বাধীনতা আপনি যেভাবে বলতেছেন ধরেন যে ওরা মানে এমনি পাবলিক প্লেসে যাওয়ার সময় ওরা আসলে যেকোনো পোশাকই এলাও করে। যেকোনো পোশাক বলতে আমি বোঝাচ্ছি ধরেন যে আপনার স্বাধীনতা অনুযায়ী আপনি কি পড়ে গেলেন না পড়ে ওরা আসলে জিনিসটা কেয়ার করে না। আপনি চাইলে বোরকা পরে বের হলেন, আপনি চাইলে শুধুমাত্র ব্রা পরেই বের হয়ে চলে গেলেন। এখন আমার কথা হচ্ছে ধরেন যে মানে কোন একটা কমিউনিটি বা কোন একটা মানুষের কোন একটা মেয়ের ইচ্ছা হলো যে না ও আসলে কোন কিছুই করবে না। তাহলে কি এই রাষ্ট্র থেকে কি তাকে কোন রেস্ট্রিকশন দেওয়া হবে যে না তোমাকে আসলে কিছু না কিছু করতেই হবে। এরকম কিছু কি করা রাষ্ট্র হবে তো কিনা? পাবলিক সেফটি জিনিসটা দেখে, তাই না? রাষ্ট্র দেখবে হচ্ছে পাবলিক সেফটি। কোন পরকালে কি হবে না হবে সেটা দেখা রাষ্ট্রের দায়িত্ব না। রাষ্ট্র দেখবে পাবলিক সেফ থাকতেছে কিনা। এখন ধরেন আপনি আ ওসামা বিন লাদেনের মুখোশ পরে ওসামা বিন লাদেনের মতো একটা মুখোশ পরে আপনি বাসে উঠতে চাইলেন। এখন আপনার আপনার তো আপনি আপনার ব্যক্তি স্বাধীনতা আছে। আপনি যে কারো পরে, মুখোশ পরে, মাস্ক পরে ঐরকম সেজে আপনি বাসে উঠবেন। এখন বাসে উঠলে তো সেটা একটা একটা প্রবলেম ক্রিয়েট হবে বাসের ভিতরে। ট্রেনের ভিতরে একটা প্রবলেম ক্রিয়েট হবে। জনগণ দৌড়াদৌড়ি শুরু করবে। আপনি ওখানে গিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। তখন তো জনগণ দৌড়ায়া পালানোর চেষ্টা করবে। এখন মানে যান বাঁচানোর চেষ্টা করবে। এখন এই ধরনের যদি আপনি ইনসিডেন্ট ঘটানোর সম্ভাবনা থাকে তখন তো অবশ্যই আপনাকে সেই সমস্ত পাবলিক সেফটির জন্য আপনাকে কিছু রেস্ট্রিকশন আরোপ করা হবে। যেমন আ হচ্ছে এবং সেটা যুক্তিযুক্ত হইতে হবে। যদি পাবলিক সেফটির সাথে এই জিনিসটা যৌক্তিকভাবে ম্যাচ করে তখনই আপনাকে এই ধরনের রেস্ট্রিকশন আরোপ করতে পারে। যেমন ধরেন আপনি যদি ভাই আপনি ন্যাংটা কি হয়ে জি, আপনি যদি ন্যাংটা হয়ে জি। মানে বাসে যেতে চান। এখন ন্যাংটা হয়ে আপনি বসলেন একটা সিটে বসলেন। সিটে বসার পরে আপনি মানে ধরেন একটা লোক একটা বদবায়ু বের করে দিল এবং সেখানে তাই যে সিটের উপরে বসলো সেই সিটটাতে আপনার শরীরের যেই ইয়াগুলো আছে সেই জিনিসগুলো লেগে গেল বা আপনার শরীরের যে ব্যাকটেরিয়া আছে সেই আপনার নিম্নাঙ্গে যে জিনিসগুলো আছে সেগুলো সবই সিটের ভিতর লেগে গেল এবং আরেকজন ব্যক্তি এসে সেখানে বসলো এবং তার শরীরে সেটা ট্রান্সফার হলো। এই রকমের ঘটনা ঘটলে তো সেটা তো পাবলিক সেফটির জন্য একটা বিপজ্জনক ব্যাপার ঘটবে। যে আপনি আপনার শরীরের যত ব্যাকটেরিয়া, ভাইরাস এবং যত মানে আপনার যে শরীরের যত ফ্লুইড সেই ফ্লুইড গুলো আপনি আরেকজনের শরীরে পাস করে দিতেছেন। এই ধরনের ঘটনা থেকে তো রাষ্ট্র চেষ্টা করবে নাগরিকদেরকে রক্ষা করার জন্য। রাষ্ট্র তখন নাগরিকদের রক্ষা করবে। যদি সেটা একটা সেকুলার দেশ হয়, তাহলে সেকুলার দেশে যেহেতু কোন ধরনের কোন বৈষম্য চলতে পারবে না, সেহেতু সমস্ত সরকারি অফিসে সমস্ত ধরনের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা নিষিদ্ধ থাকা উচিত। কারণ এতে মানুষে ভেদাভেদ এবং মানুষে বৈষম্য সৃষ্টি হয়। যেমন একটা সেকুলার দেশে একটা স্কুল যেহেতু সেকুলার সিস্টেমে চলবে, সেহেতু একটা স্কুলে যেন একটা ছেলে খ্রিস্টান ক্রস নিয়ে ঢুকতে না পারে, একটা মুসলিম যেন মাথায় টুপি পরে ঢুকতে না পারে এবং একজন ইহুদিও যেন মাথায় টুপি পরে ঢুকতে না পারে, একজন শিখও যেন মাথায় পাগড়ি পরে ঢুকতে না পারে। ওই স্কুলে প্রত্যেকটা বাচ্চা যেন সেম থাকে, তারা যেন ইকুয়াল থাকে, তারা যেন কেউ স্পেশাল না হয়, তাদের কেউ যেন কোনো স্পেশাল সুযোগ সুবিধা না পায়। সবাই যেন ইকুয়ালি ট্রিটেড হয়, সবার কাছে অ্যাকসেপ্টেবল হয়। এই ব্যবস্থা একটা সেকুলার স্কুলে থাকা উচিত এবং সরকারি অফিস আদালতেও মনে করেন একটা আ সেকুলার দেশে একজন বিচারক যদি সে আ টুপি মাথায় দিয়ে মুসলিম বেশ নিয়ে সে যদি বিচারকের আসনে গিয়ে বসে, তাহলে তো একজন খ্রিস্টান যখন সেখানে অপরাধী সেই কোর্টে একজন যদি খ্রিস্টান অপরাধীর কাঠগড়াতে থাকে, অপরাধী হিসেবে অভিযুক্ত হয়ে থাকে, সে তো এটা ভাবতেই পারে যে এই ব্যক্তিটা যেহেতু আমার জজ যেহেতু মুসলিম এবং তার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেও যদি মুসলিম হয়, তখন তো এই খ্রিস্টান যাকে অভিযুক্ত করা হয়েছে সে ভাবতে পারে যে যেহেতু বিচারকও মুসলিম এবং অভিযোগকারীও মুসলিম, তাই বিচারক কোনো না কোনোভাবে হয়তো আমার বিরুদ্ধে ওই যে আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তাকে মামলাতে জিতায় দিবে। এই ধরনের ঘটনা যেন কখনো ঘটতে না পারে, এইজন্য একজন বিচারক কখনো এই ধরনের কোনো ধর্মীয় চিহ্ন বহন করতে পারবে না। কারণ তাতে একজন যে হচ্ছে অপরাধীর কাঠগড়াতে আছে সে হয়তো এইটা ভাবতে পারে যে আমার সাথে বেইনসাফি হচ্ছে। আমার এই পার্সিয়ালিটি করা হচ্ছে। বিচারক আমার সাথে করেছে, পক্ষপাতিত্ব করেছে এক ধরনের। এই যে ধরনের ঘটনা যেন কখনো ঘটতে না পারে, পাবলিকের ভিতরে যেন এই কনফিডেন্সটা থাকে যে রাষ্ট্র এবং আইন সবার ক্ষেত্রে সমান, সবার ক্ষেত্রে ইকুয়ালি তারা দেখবে। এই ব্যবস্থাটা করার জন্য রাষ্ট্রের যেটুক করা দরকার সেটুক করবে। পাবলিক সেফটির জন্য যেটুক করা দরকার সেটুক করবে। কিন্তু আপনি আপনার ব্যক্তিগত বাসায় বইসে আপনি বোরখা হিজাব পইরা বইসে আছেন কিনা সেটা তো রাষ্ট্র দেখতেই যাবে না। সেটা তো কেয়ারই করবে না। আপনি কি এরকম কোন রাষ্ট্রের উদাহরণ দিতে পারেন যে দেশে আ এইগুলা বাদে কোন ধরনের আ চাপায়া দেওয়া হচ্ছে যে বোরখা পরা যাবে না বা মানে বিকিনি পড়তে হবে। এটা কেউ করে? আচ্ছা আমি যতটুকু শুনেছিলাম এখন আমি শুনেছিলাম যে কিছু দেশে নাকি এরকম বোরকা পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমি আসলে আপনাকে রেফারেন্স দিতে পারব না এখন। কয়েকটা আমি মুসলিম দেশে শুনেছিলাম। হ্যাঁ, আপনি এটা হয়তো সত্য। কয়েকটা মুসলিম দেশে বোরখার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কারণ বোরখা পরে ওই দেশে সুপারমার্কেট গুলাতে চুরিচামারি এত বেড়ে গেছিল, বোরখা পরে মানে সুপারমার্কেটে ঢুকতো, তারপরে বাইর হইতে হচ্ছে মোটা হয়, একটু মোটা হয়ে যেত বাইর হওয়ার সময়। তখন দেখা যেত যে মানে সিসিটিভি ক্যামেরাতে উঠতো যে চুরি করছে। তখন তাকে যখন চ্যালেঞ্জ করা হইতো যে, "তুমি এখন তোমার বোরখাটা খোলো, তোমার ভিতরে তো জিনিসপত্র আছে।"
তখন তারা কি করত? যে না আমার ধর্মের অনুভূতিতে আমার ধর্মে আঘাত করতেছে, আমার ধর্ম গেল বলে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করত যে তার ধর্মে নাকি আঘাত করা হয়েছে। আরে ধর্মে তো কোথায় আঘাত করা? তুমি চুরি করছো। তোমার ইয়া করতে হবে। দেখাইতে হবে ভিতরে কি আছে। কিন্তু তারা তখন ধর্ম গেল বলে চিৎকার ধর্ম কার্ড তারা খেলত। এই কারণে কয়েকটা মুসলিম দেশে বোরখা হিজাব নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ইউরোপে আমি যে কয়েকটা দেশ ঘুরেছি কোথাও আমি দেখিনি যে বোরখা হিজাব কোথাও নিষিদ্ধ করা হয়েছে। ফ্রান্সে কয়েকটা অফিসে, সরকারি অফিসে এবং সরকারি স্কুলে এই ধরনের ধর্মীয় পোশাক, সব ধরনের ধর্মীয় পোশাক নিষিদ্ধ। এমনকি আপনি ক্রসও পড়তে পারবেন না। এমনকি আপনি ইয়াও করতে পারবেন কোন ইহুদিদের টুপিও পড়তে পারবেন না, কিছুই পড়তে পারবেন না। সেই সমস্ত জায়গাতে বোরখা নিষিদ্ধ। যে সমস্ত ওরা ইকুয়ালি ট্রিট করে, প্রত্যেকটা ধর্মকে তারা ইকুয়ালি ট্রিট করে। বেছে যে বোরখা পড়তে দিবে না, এরকম তো আমি কয়েকটা মুসলিম দেশ জানি যে এই দেশে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু কোন আ মানে সেকুলার দেশে এই ধরনের ঘটনা ঘটেছে আমি তো জানি না। তাইলে আপনি আমাকে কয়েকটা উদাহরণ দেন তো ভাই। আচ্ছা, আমি ভাবছিলাম যে আপনি জানেন হয়তোবা। আমি এখন তো বের হয়ে মানে এখান থেকে বের হয়ে আমি শুনেছিলাম যে এরকম কিছু দেশে নাকি পাবলিকলি বোরকা পরা বা হিজাব পরা ব্যান করা হয়েছে। এরকম কিছু। আচ্ছা যাই হোক আমি তাজিকিস্তানে হচ্ছে গিয়ে বোরখা নিষিদ্ধ করা হয়েছে। দাঁড়ান আমি একটু ও সার আচ্ছা সার্চ ওইটাকেও দিয়ে কি নিই। আপনি সাপোর্ট করেন কিনা? যে এভাবে তাজিকিস্তান পাবলিকলি মানে তাজিকিস্তানে যদি এই জিনিসটা মুসলিম করে দেশের যে দেশ হোক। নিশ্চয়ই সেটা তাদের কোনো একটা সেফটির কারণে করেছে। কোনো একটা সেফটি ইস্যুতে তারা করেছে। তারা তো হুদাহুদি এটা করবে না। আচ্ছা আমরা আচ্ছা। দেখি একটু। তার আ তা তা আমাকে একটু বলবেন কি তাজাকিস্তানে তাহলে? তাজাকিস্তানে হচ্ছে গিয়ে নিষিদ্ধ করা হয়েছে এই পোশাক। যেহেতু এটা পাবলিক সেফটির সাথে জড়িত। এই পোশাকটা তো পাবলিক সেফটির সাথে জড়িত। বোরখা হিজাব নিজের চেহারা দেখাবো না, এটা তো পাবলিক সেফটির সাথে জড়িত। এটা অবশ্যই স্ট্রিক্টলি ফলো করা উচিত যে মানুষের চেহারা যেন মানুষকে যেন আইডেন্টিফাই করা যায়। আপনি কে আপনাকে যেন আইডেন্টিফাই করা যায়। আপনাকে আইডেন্টিফাই করা না গেলে আমি তো ভাই আতঙ্কের ভিতরে থাকবো। মনে করেন আপনি একটা বাসে উঠেছেন, বাসের ভিতরে একজন ব্যক্তি আছে যাকে আপনি দেখতেও পারতেছেন না কিন্তু সে আছে কিন্তু তাকে আপনি দেখতে তার চেহারাটা আপনি দেখতে পাচ্ছেন না। এটা তো আপনার একটা সিকিউরিটি ইস্যু। এটা তো আপনি তো আতঙ্কিত হবেন এটাতে। আপনি আপনার বউ ধরেন আপনার বাচ্চা নিয়ে আপনি বাসে উঠছেন। এরকম একজন ব্যক্তি যে হচ্ছে তাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। সে কে? সেটা বোঝা যাচ্ছে না। তাইলে এটা একটা আতঙ্কের বিষয় না? এখন ভাইয়া সমস্যা হচ্ছে আমি কি আমি আমি ধরেন যে আপনি মানে আমি লাল জামা পরে বিদায় দেখি আপনি মানে ইয়ে হয়ে গেছেন। মানে আমি বোরকা পড়ছি বিদায় আপনি ভয় পাচ্ছেন। এটা তো আমার আসলে না, দেখার না বিষয়ও আপনি না, তাই লাল না? জামা পড়ছেন কি আমি কালো জামা পড়ছেন সেটা তো বিষয় না। আপনাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। আপনাকে একেবারে মানে মনে করেন আ ব্যাংকে আপনি না আপনি ভয় পাওয়ার কথা বললেন না এজন্য বললাম ঠিক আরকি। আচ্ছা ব্যাংকে মনে করেন আপনি মুখে মাস্ক পরে ঢুকে গেছেন। বলেন তো এটা কি হবে আপনার সাথে? মানে ব্যাংকের সিকিউরিটি কি করবে আপনার সাথে? যেকোনো একটা ব্যাংকে আপনি একটু মুখে ভাইয়া একটা আ আচ্ছা। আপনি যে যখন বললেন যে বিভিন্ন ধরনের মানে পার্টিকুলার কেস এর কথা যে দোকানে এটাতে ঢুকলে এভাবে করতে হবে বা এই স্কুলে ঢুকলে একটু এভাবে আমার প্রশ্নের ড্রেস উত্তরটা কোড একটু মেইনটেইন দিয়ে দেন করে ভাই। আমার প্রশ্নের উত্তরটা মানে একটু আমি দিয়ে দেন জাস্ট ভাই। ব্যাকগ্রাউন্ডটা ব্যাংকে বলতে থাকি আপনি আমি কেন ঢুকছেন এটা ব্যাংকে জি। আপনি ঢুকছেন একটা মুখে একটা মাস্ক পরে, হ্যাঁ? ওই যে কালো রঙের মাস্ক পরে ব্যাংকে ঢুকছেন। ব্যাংকের সিকিউরিটি আপনার সাথে কি করবে? না ঢুকতে দিবে না। মানে মাস্কটা খুলতে বলবে। বললাম তো মানে পার্টিকুলার কেস এর ক্ষেত্রে আমি তো একমত। আ মনে করেন একটা ট্রেনে আপনি উঠতেছেন মুখে মাস্ক পরে। আপনি একটা ছেলে মানুষ, মুখে জাস্ট মাস্ক পরে। বাদবাকি শরীর সব ঠিক আছে। টি-শার্ট পড়ছেন, জিন্স পড়ছেন, মুখে মাস্ক। আপনি ট্রেনে উঠতেছেন। ট্রেনে যদি সিকিউরিটি থাকে তারা তো আপনাকে থামাবে। চেক করে দেখবে যে আপনি আসলে কে? কেন মাস্কটা পড়ছেন এটা তো চেক করবেই নাকি? হ্যাঁ, যদি আইডেন্টিটি জনিত ইস্যু হয় তাহলে তো চেক করে দেখতেই পারে। পরবর্তীতে তাহলে আমি করতে পারবো এটা। আমরা তো যেইটা কথা বলছি সেটা হচ্ছে যে আপনাকে তো আইডেন্টিফাই করা যাচ্ছে না। আপনি যদি পুরা জিনিসটা আপনার পুরা শরীর ঢেকে রাখেন তাহলে তো আইডেন্টিফাই করা যাচ্ছে না। তাহলে তো অবশ্যই আপনাকে যেকোনো জায়গাতে থামায় আপনাকে চেক করতে হবে যে আপনি আসলে কে? এবং এভাবে এখানে হাঁটতেছেন এটা তো একটা মানে সিকিউরিটি ইস্যু। কিন্তু যদি আপনাকে আইডেন্টিফাই করা যায় তাহলে তো আমি পৃথিবীর কোথাও তো এরকম কোনো আইন আমি জানি না। এরকম কোনো আইন আছে যে আইডেন্টিফাই করা যাচ্ছে কিন্তু তারপরেও হুদাই বোরখা পড়তে দিব না বা হিজাব পড়তে দিব না এরকমের আইন করে রাখছে। এরকম তো আমি কোথাও পাই নাই ভাই। তাজিকিস্তানেও আইনটা না, এরকমই। আমি যেটা বললাম সেটাই। আইডেন্টিফাই করতে হবে আপনার নিজেকে। না মানে বুঝলাম না। মানে আমি ধরেন যে কোন জায়গায় বোরকা পরে হাঁটতেছি। আমাকে আইডেন্টিফাই কেন করা লাগতেছে আমাকে? মানে আপনি ধরেন যে একটা আশেপাশে কিছু নেই। আমি জাস্ট স্বাধীন মানুষ হেঁটে আছি। আপনি তো এখানে মানে এখানে তো আরো মানুষ থাকে। তাদের জন্য তো আপনি কে? আপনি যদি পেটের ভিতরে বোমা নিয়ে ঘোরেন এটা কে জানে যে আপনি কে? আপনাকে তো চিনিই না কেউ। আপনাকে তো দেখতেই পাচ্ছে না কেউ। আপনার পেটের ভিতরে বোমা আছে নাকি সেটা বুঝবো কিভাবে আমরা? এটা তো হয় আ শার্ট পরেও পকেটের মধ্যে বোমা নিয়ে তো হাঁটা থাকে। শার্ট পরে পকেটে বোরমা আচ্ছা, নিয়ে থাকলে আপনার চেহারাটা অন্তত আইডেন্টিফাই করা যায় আপনি একজন মানুষ। আপনার সাথে আপনাকে যখন দেখা যাবে, আপনার চোখ যখন দেখা যাবে, আপনার মুখ যখন দেখা যাবে তখন অন্তত বোঝা যাবে যে আপনি যদি কোন দুর্ঘটনা ঘটান সেটার কনসিকুয়েন্স নেয়ার জন্য আপনি রাজি আছেন। আপনি নিজেকে আইডেন্টিফাই অন্তত করতেছেন। কিন্তু আপনি নিজেকে আইডেন্টিফাই করতেছেন না, আপনাকে কিছু দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না আপনি কে। এটা তো একটা বিপজ্জনক ব্যাপার। এটা তো পাবলিক সেফটির জন্য একটা বিপজ্জনক ব্যাপার। আচ্ছা। আমি তাহলে কথাটা একটু সামারাইজ করে দিই। করে নিই। মানে কথা মানে একটু বাড়তেছে। সেটা হচ্ছে তাহলে আপনি জিনিসটা সাপোর্ট করতেছেন যে কোন দেশ যদি বা সেকুলারই হোক বা মুসলিম কান্ট্রি হোক বা কোন ধর্মভিত্তিক রাষ্ট্র হোক যদি হয়, তারা যদি এরকম মানে পুরোটা ঢাকা কোন আরে একটা কোন পোশাক একটা জাস্ট ঢাকা বা না ঢাকা সেটা তো তাদের তো সেরকম প্রপার এভিডেন্স দেখাইতে হবে। যে আমরা তো যেটা সাপোর্ট করি সেটা হচ্ছে এভিডেন্স এর উপর ভিত্তি করে যেকোনো সিদ্ধান্ত যখন সেটা যৌক্তিক হবে ভাই।
যখন জি। আমরা তো এরকম না যে বোরখা আমরা নিবো বা নিব না। আমাদের ভাই চ্যাটের খুশি এই কারণে বোরখা নিবো, চ্যাটের খুশি এইজন্য বোরখা নিব না। এটা তো আমাদের না, স্ট্যান্ড না না আপনি তো। তো যৌক্তিক কারণ দেখাইছেন। ঠিক আছে। এটা তো একটা আপনি তো যৌক্তিক যৌক্তিক কারণ কারণ দেখাইছেন যে দেখাইতে এই হবে যে সমস্যার কারণে। হ্যাঁ, যৌক্তিক হ্যাঁ। কারণ দেখাইতে হবে যে এই কারণগুলার কারণে এই জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করব, এই জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করব না। সেই যৌক্তিক কারণটা যদি আপনি বোরখার জন্য দেখাইতে পারেন আমাদেরকে, যদি দেখা যায় যে এমন একটা দেশ যেখানে এত মানে ধূলিঝড় হয়, যে ধূলিঝড়ে মানে মানুষ অসুস্থ হয়ে যায়, তখন বলব ওয়েল কেন আমরা করি নাই? আমরা কি যে করোনার সময় করি নাই? করোনার সময় আমরা বলি নাই যে হ্যাঁ, তোমরা মাস্ক পরো, মুখে মাস্ক পরো, এখন আর আইডেন্টিফাই করতে হবে না। তোমরা মাস্ক পরে ঘোরো। সমস্ত সেকুলার দেশ তো তখন একসাথেই বলছে যে হ্যাঁ, তোমরা মুখে মাস্ক পরে তারপর বের হবা। বাইরেই বের হবা না। প্রয়োজনে ঘরে থাকো। এইটা তো ভাই সমস্ত এটার পেছনে যথেষ্ট যৌক্তিক বিষয়াদি ছিল এবং আমরা সবাই দেখতে পাইছি যে হ্যাঁ, এটা পাবলিক সেফটির জন্য একটা রাষ্ট্র এই জিনিসটা আমাদেরকে বলতেছে। কিন্তু পাবলিক সেফটির কোনো বিষয় নাই। বরঞ্চ যেটা পাবলিক সেফটিকে ভায়োলেট করতেছে, সেইটা শুধুমাত্র ধর্মের কারণে কেন করতে দেয়া হবে ভাই? না, না আমি ধর্মের কারণে বলতেছি না। আমি জাস্ট এমনি যে ধরেন যে কেউ ধর্ম মানলো না। কিন্তু ও আসলে চাচ্ছে যে ওর হয়তোবা হাতে পায়ে কোন সমস্যা বা এমনিতেই ও চাচ্ছে না যে ওর শরীরকে দেখুক। বোরকা হিজাব পরে হাঁটতেছে বা পাঞ্জাবি পরে হাঁটতেছে। যদি কি রাষ্ট্র থেকে সেটাকে এলাও না করা হয় তাহলে কি সেটা ব্যক্তি স্বাধীনতা হরণ করে কিনা? আপনি তো বললেনই যদি যৌক্তিক কারণ দেখাইতে পারি যে পাবলিক সিকিউরিটি বা রাষ্ট্রীয় কোন ঝুঁকি থাকে তাহলে দেশ থেকে সেটা করতে পারে। এখন আমার কথা হচ্ছে ধরেন যে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে মানে 90% বা হোয়াটএভার মানুষ মুসলমান বলেন মাদ্রাসায় পড়া অনেক ছেলেপেলে যারা মানে মেয়েদের থেকে অনেক বেশি মেয়েদের সাথে অ্যাটাচ থাকে না। মানে সারাক্ষণ ছেলেদের সাথেই থাকে। যারা আসলে মেয়েদেরকে আপনি তো বলেন মাঝে, মাঝে যে বাসে দেখে ওদের অবস্থা খারাপ হয়ে যায়। সো মানে ওখানে দেশে রেপ অনেক বেশি। তো ওরা যদি এক্সকিউজ বলতে আমি বোঝাচ্ছি যে ওরা যদি এই লজিকটা দেখায় যে এই কারণে আমাদের রেপ গুলা বেশি হচ্ছে। আমরা সে কারণে আমি রেস্ট্রিক্টেড না। আমি মেয়েদেরকে এই করে দিচ্ছি যে এরা বাইরে গেলে এভাবে যাবে, এভাবে যাবে। ওদের রাষ্ট্র মানে বাংলাদেশ অনুযায়ী। তাহলে কি মানে সেটা আপনি কতটুকু অ্যাকসেপ্ট করবেন? মানে এটা তো কারো জন্য সিকিউরিটি সমস্যা বা কার জন্য সিকিউরিটি হয় না সমস্যা? এটা কি মানে এই ওই যে বললেন যে রেপিস্ট গুলা রেপ করবে এইজন্য আমরা মেয়েদেরকে রেস্ট্রিকশন আরোপ করব নাকি? মেয়েরা কি রেপ করতেছে? ভাই আপনি ভাবেন না যে আমি আসলে জিনিসটা সাপোর্ট করতেছি। আমি জাস্ট ডেভিলস অ্যাডভোকেট প্লে করতেছি আরকি। জাস্ট আপনি কি বলেন এটা জানার জন্য। কিন্তু এখানে তো আপনি তো একদম রেপিস্টদেরকে সাপোর্ট মানে এইটা তো পুরা রেপিস্টদের কথাবার্তা। মানে রেপিস্টরা বলে হচ্ছে গিয়ে মেয়েটার মানে জামাকাপড় ঠিক ছিল না এইজন্য রেপ করছি। এই ধরনের কথাকে আমরা কিভাবে যুক্তি হিসেবে ব্যবহার করব ভাই? আচ্ছা আপনি তখন এই ২ টা যুক্তি আমি যতটুকু খেয়াল করছিলাম এই যে বাসে যাওয়ার ব্যাপারটা আপনি বলছিলেন যে বোরকা পরে কারো আতঙ্ক হয়ে যাচ্ছে। কেউ ভাবতেছে কি তারপরে হচ্ছে কি ওই যে যদি কোন পোশাক না পরে যায় তাহলে হচ্ছে কোন ঝামেলা হইলে এর এ ওই ওই কি বলে ওই যে বদদায়ুর কথা বললেন। তো এটা তো আসলে পোশাক পরেও হইতে পারে যে এই ২ টা আপনি কিন্তু জিনিসটা বললেন। পোশাক পরে সেটা তো সে অপরাধ করতেছে। আরে ভাই সেখানে তো উইট লোকটা অপরাধ করতেছে না কোন। আপনি বলতেছেন কে যে অপ যে কে দেখতেছে অপরাধ করতেছে? সে তার এক্সাইটেড হতে তো কোন সমস্যা নাই তো ভাই। আপনি এক্সাইটেড হন না। আপনি একটা হ্যাঁ, মেয়েকে দেখে এক্সাইটেড হন। এখানে আপনার সমস্যার কোথায়? কেউ তো আপনাকে কিছু করবে না এক্সাইটেড হইলে। আপনি এক্সাইটেড হয়ে মইরা যান। বাসায় গিয়ে যা ইচ্ছা করেন। এইখানে তো সেকুলার রাষ্ট্র তো আপনার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিবে না কোন মেয়েকে দেখা আপনি এক্সাইটেড হইলে। কিন্তু এক্সাইটেড হইয়া তো আপনি যদি ওই মেয়েটার উপরে ঝাঁপায় পড়েন, এই মেয়েটার উপরে ঝাঁপায় পড়াটা তো ক্রাইম হবে। এইখানে মানে হ্যাঁ, সেটা তো ওই অবশ্যই। উদাহরণের তো সাথে এখন এটা রাষ্ট্র মিলতেছে কিভাবে? ওই উদাহরণের সাথে এখন এটা রাষ্ট্র যদি মিলতেছে দেখে কিভাবে? ভাইয়া, রাষ্ট্র যদি একটা দেখে সেকুলার যেভাবে একটা স্টেটে কি কেস স্টাডি একটা করে দেখে সেকুলার জি। একটা সেকুলার স্টেটে কি বোরকা হিজাব পরা একটা মেয়ে বাসে উঠছে দেখে একজন সিকিউরিটি কনসার্ন হইতে পারে তার যে এই মেয়েটা এই কে এটা বোরখা পরে উঠলো এটা তো আমি চিনি না। এটা তো আমার ভয় লাগতেছে। এইটা একটা সিকিউরিটি ইস্যু যে এর ভিতরে একটা বোমা থাকতে পারে। বোমাটা সে ফাট করে ফাটায় দিতে পারে আল্লাহু আকবার বইলা। এই ঘটনা ঘটছে ইতিমধ্যে বহু এই ধরনের ঘটনা ঘটছে। এখানে কোন বাসের অন্য কোন যাত্রী এই ভয়ে যদি মনে করেন ওই মেয়েটাকে ছুরি মেরে দিত, তাহলে সেটা ক্রাইম হইতো। ঠিক আছে? ওই মেয়েটাকে সে কিছুই করতে পারবে না। ওই মেয়েটাকে সে টাচও করতে পারবে না। আর এই যে উদাহরণটা আপনি দেখাচ্ছেন, সেই উদাহরণের ভিতরে আপনি বলতেছেন ওই ভাইয়া মেয়েটাকে দেইখা যদি আপনি ওই বেটা উত্তেজিত হয়ে ওই মেয়েটাকে রেপ করে, এই কারণে মেয়েটার এইটা করতে হবে। আরে এর দায়িত্ব সে কেন নিবে? আমি এবং এটা সেটা বলতেছি করলে তো জাস্ট সে এক্সকিউজ ক্রাইম করতেছি। করবে। তাও বলছি যে এখানে তো ওই মেয়েটা বলতে এভাবে তো আমি লজিক দেখাতে পারি যে এখানেও তো ওই মেয়েটার সিকিউরিটি ইস্যু চলে আসতেছে। যে না মেয়েটা পড়ার কারণে রেপ হচ্ছে। মেয়েটার আমি সরি। এটা তো এটা তো এটা এটা কিভাবে হয় যে এবং এইখানে তো আমি এভিডেন্স দেখাতে পারি। লক্ষ, লক্ষ এভিডেন্স দেখাতে পারি যে ৮০ বছরের বৃদ্ধা মেয়ে, বৃদ্ধা মহিলা সে রেপ হইছে। হইছে মানে ৬ মাসের বাচ্চা শিশু রেপ হইছে। এমনকি ভাই আপনাদের মুমিন ভাইরা পাকিস্তানে একটা ছাগল পর্যন্ত ছাড়ে না, একটা বিলাই পর্যন্ত ছাড়ে না, একটা গরু পর্যন্ত ছাড়ে না। গরুর সাথে পর্যন্ত মানে গরুরে দেখে উত্তেজিত হয়ে যায়। তাইলে তো ভাই সবকিছু রেখে রাখতে হবে। আপনাদের তো যেকোনো ফুটা ফাটা এই যে মুমিন ভাইদের জন্য আপনাকে বলছি না। মুমিন ভাইদের জন্য যে মুমিনরা তো যেকোনো ফুড়া দেখলে ঢুকে পড়তে যাবে তখন। বলবে ফুড়া দেখে আমি উত্তেজিত হয়ে গেছি। ভাই মানুষের এই উত্তেজনার তো শেষ নাই তো ভাই। এই উত্তেজনা তো যেকোনো কিছু দেখে হইতে পারে। আরে ভাই বলতেছে যে মেয়েদের আন্ডার গার্মেন্টস উপরে শুকা দিছে এটা দেখে নাকি মানে বেটার রেপ করতে খায়েশ হইছে। আরে বেটা তাহলে কি ওইগুলা এখন মানে এগুলা তো ভাই ডিসগাস্টিং কথাবার্তা। এগুলা হচ্ছে এগুলারে থাপড়ানো দরকার। এই সমস্ত মানে যারা দেয়
মানুষের এই যৌন এই যে যারা হচ্ছে সেক্সুয়ালি পারভার্ট এরা হচ্ছে মাদ্রাসা ছাপা এই সমস্ত অশিক্ষিত মূর্খ মুমিন। এগুলা তো ভাই মেয়েদের একটা চুল দেখলে, মেয়েদের একটা এমনকি মেয়েদের কণ্ঠ শুনলে ফোনে এই যে মানে কল সেন্টারে ফোন করে এগুলায়। ফোন কইরা মেয়েদের কণ্ঠ শুইনা তাদের নাকি হয়ে যায়, হ্যাঁ? মেয়েদের একটু হাই হ্যালো করলেও নাকি তাদের হয়ে যায়। তাইলে তবে এগুলার তো খারাপ অবস্থা। এগুলা তো মানে ডাক্তার দেখাইতে হবে। এগুলো তো যেকোনো জিনিস দেখলে এরা গরম হয়ে যেতে পারে। এমনকি গাড়ির পেছনে যে পাইপটা দিয়া মানে গ্যাস বাইরে ওইটা দেখলেও মুমিনের নাকি হয়ে যায়। তাহলে ফুটা দেখলেই তো এদের হয়ে যাবে। তখন গরু, ভেড়া, বিলাই, কুত্তা, মুরগি সবই তো আপনার ঢাইকা রাখুন লাগবে। পুরা সারা দুনিয়া ঢাইকা রাখান লাগবে। তাইলে এই যে রবীন্দ্রনাথের একটা গল্প আছে না? জুতা আবিষ্কার। ওই যে সারা মানে পুরা দেশ নাকি জুতা দিয়ে মানে কার্পেট দিয়ে ভরে রাখবে। ভাই কার্পেট দিয়ে পুরা দেশ ভরান লাগবে না। ওই মুমিনের ওই ওই জায়গা আপনি আটকান। ওইখানে প্রবলেম। প্রবলেমটা তো ওই জায়গাটাতে। প্রবলেম তো পুরা দেশের হ্যাঁ, না। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি তখন ওই যে যেই মানে কি বলে ফার্স্ট ওয়ার্ল্ড বা সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে উদাহরণ দিয়ে দিচ্ছিলেন যে ওরা আসলে কিভাবে জিনিসগুলো ম্যানেজ করতেছে। ওদের কান্ট্রির পার্সপেক্টিভ অনুযায়ী ওরা আসলে রুল করে নিচ্ছে ওদের কান্ট্রি সিকিউরিটি অনুযায়ী। এখন আপনি যে এখন এতক্ষণ ধরে ৫ মিনিট ধরে যে উদাহরণগুলো দিলেন মানে আমাদের কি বলে মুসলিমদের পার্সপেক্টিভ এ। তখন এই আপনার এই কথাগুলোই যদি বেসমেন্ট ধরে যদি ওরা এই ইয়েটা করে, যে আমি যেটা কোনটা? বললাম আরকি। এই যে কোনটা? হিজাবের ব্যাপারটা যে যদি পার্মানেন্ট করে দেয়। যে এটা কারণটা হচ্ছে আপনি এটা যেগুলো বললেন এতক্ষণ ধরে এটাই। কারণগুলো হচ্ছে আরে এটাই। ভাই এই ধরনের তো ঘটনা আছে। এখানে তো কে ভিকটিম হচ্ছে? ভিকটিমটা কে? বোরখা যে পড়তেছে, ধরেন ইউরোপের একটা রাস্তাতে বোরখা পরে কেউ উঠছে বাসে। আরেকজন যাত্রী সেটাতে আনসেফ ফিল করতেছে। ওই যাত্রী তো তাকে অ্যাটাক তো করে নাই। অ্যাটাক করছে? আচ্ছা ভিকটিম যদি রাষ্ট্র হয় তাহলে জিনিসটা অ্যালাও আর যদি ব্যক্তি হয় তাহলে হবে না নাকি? ভিকটিম যদি কি? রাষ্ট্র আপনি তো তখন ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রির ক্ষেত্রে রাষ্ট্রকে ভিকটিম দেখাচ্ছিলেন। ভিকটিম বলতে আমি বোঝাচ্ছি সিকিউরিটি জনিত ইস্যুর ক্ষেত্রে আরকি। না, না, এখানে তো যে ভিকটিম এখানে তো নাগরিকরা, সাধারণ যে নাগরিকরা তারা এক ধরনের সিকিউরিটি কনসার্ন এ ভুগতেছে। তারা তাদের সিকিউরিটি হ্যাম্পার হচ্ছে। তারা বলতেছে তাদের সিকিউরিটি হ্যাম্পার হচ্ছে। এই সিকিউরিটি হ্যাম্পার এর অজুহাতে তো কেউ গিয়ে ওই বোরখা পরা মেয়েটাকে তো রেপ করে নাই বা খুন করে নাই। তাই না? হ্যাঁ, আর ওই ক্ষেত্রে তো মানে একটা মেয়ে কি জামা পড়ছে না পড়ছে সেটার কারণে সেই মেয়েটাকে রেপ করতেছে। তাহলে এই ২ টা উদাহরণ একরকম এক কিভাবে হইল? আচ্ছা। আশ্চর্য আচ্ছা তাহলে ব্যাপার। আমি আমি যখন ওই যে উদাহরণটা দিলাম ওইটা কি তাহলে আপনি একটু আমার আরেকটু বুঝায় বলবেন যে লজিক আপনি বলতেছেন যে আমি ইনফরমেশন লজিক এই ২ টার উপর বেস করে আমি ডিসিশন নিবো যে এটা এলাও করা উচিত কি উচিত না। এখন বাংলাদেশের ক্ষেত্রে বা এই যে মুসলিম ওয়ার্লড এর ক্ষেত্রে আপনি বুঝলাম আমি মেনে নিলাম। আমি আপনার সাথে আর্গুমেন্ট গেলাম না। যে আপনি যে লজিক গুলো দিলেন এগুলো অনুযায়ী আসলে লজিক গুলো কাজ করে না। এগুলো আসলে কুযুক্তি হয়। কি এখন কিন্তু কিন্তু সেম কিন্তু কিন্তু ব্যক্তি স্বাধীনতা যেই জিনিসগুলা আমরা ইউরোপ আমেরিকাতে এপ্লাই করতেছি সিকিউরিটি ইস্যু, জি। যেমন ধরেন এয়ারপোর্টে পাবলিক বাস, পাবলিক ট্রেন এই জায়গাগুলাতে তো ইতিমধ্যে অনেকগুলা জঙ্গি হামলা হইছে না? বিভিন্ন দেশে তো হ্যাঁ, অনেকগুলা হ্যাঁ জঙ্গি হয়েছে। হামলা হইছে। সেটা কারা করছে? ওই যে বোরখা হিজাবের ভিতরে বোমা-টোমা নিয়ে উঠে গেছে। তারপর একটু পরে আল্লাহু আকবার বইলা ফুটায় দিছে। তখন মানুষ মারা গেছে। এইটাতে তো পাবলিকের ভিতরে এইটার কারণে ভীতি তৈরি হওয়াটাই তো একটা স্বাভাবিক ব্যাপার নাকি? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। এবং পাবলিক তো চাইবে যে, যেই ব্যক্তি আমার সাথে বাসে আমার সাথে বসে আছে, সেই ব্যক্তির চেহারাটা অন্তত আমি আইডেন্টিফাই যেন করতে পারি। সিসিটিভি ক্যামেরাতে যেন এই ব্যক্তিটাকে চেনা যায়। এই ব্যক্তি যদি কোন ক্রাইম ঘটায় যায়, তাহলে যেন আমরা পরে এই ব্যক্তিকে খুঁজে বের করতে পারি অন্তত। এই ব্যক্তি যেন এমন হাওয়া হয়ে না যায় যে, উধাও হয়ে গেল। এখানে বোম রাইখা যদি সে বাস থেকে নেমে যায়, এই ব্যক্তিকে যেন পরে আইডেন্টিফাই করা যায়। এইটুক তো একটা যৌক্তিক দাবি, তাই না? ভাই এটার সাথে কি একটু ব্যক্তি স্বাধীনতার ব্যাপারটাকে এড করে দিয়ে বলবেন তাহলে আমার একটু বুঝতে সুবিধা হতো। এইখানে ব্যক্তি স্বাধীনতা যে আসতেছে কেন? যদি আপনি যে যদি আপনি মনে করেন বাসায় বসে থাকেন, আপনার পাবলিক প্রপার্টিতে আপনি যা ইচ্ছা সেটা করতে পারেন। কিন্তু যখনই আপনি একটা সরি আপনার প্রাইভেট প্রপার্টিতে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু যদি একটা পাবলিক প্রপার্টিতে আপনি যান তাহলে তো পাবলিক সেফটির দিকটা তো আপনার বিবেচনা করতে হবে। পাবলিক সেফটি তো আপনি হ্যাম্পার করতে পারেন না। কিন্তু ওই ক্ষেত্রে পাবলিক সেফটি কোথায় হ্যাম্পার হচ্ছে? একটা মেয়ে যদি মনে করেন ন্যাংটা হয়েও যদি রাস্তায় ঘোরে তাহলে পাবলিক সেফটি কোথায় হ্যাম্পার হচ্ছে? আমাকে দেখান তো। হ্যাঁ, হ্যাঁ, আমি এই ব্যাপারটাই বলতে চাচ্ছিলাম যে যদি উনি যদি চায় যে ল্যাংটা হয়ে যাবে বা কিছু না পরেই যাবে তাহলে তো কোন পাবলিক সেফটি মানে কোন রাষ্ট্র বলেন কোন কিছু হ্যাম্পার হচ্ছে না। তাহলে কি উনি এটা একটা কি এলাও কিনা? একটা পাবলিক সেফটি হ্যাম্পার হচ্ছে যে সে তার শরীরের যে ফ্লুইড গুলা সেগুলা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়তেছে। সে যেখানে বসতেছে, সে যেখানে দাঁড়াইতেছে সেই সমস্ত জায়গাতে আ ব্যাকটেরিয়া ভাইরাস তার শরীরের যে ব্যাকটেরিয়া ভাইরাস গুলা আছে সেগুলা স্প্রেড করতেছে। এইটার কারণে তাকে আপনি বলতে পারেন যে তুমি এই কাজটা করতে পারো না। তুমি যদি নিতান্তই ন্যাংটা হয়ে ঘুরতে চাও তাহলে তুমি বিচে চলে যাও। অনেকগুলো নুড বিচ আছে। সেই নুড বিচে গিয়ে তুমি ন্যাংটা হয়ে বসে থাকো। কিন্তু তুমি পাবলিক বাসে এভাবে ন্যাংটা যাইতে পারবা না। এই মানে ঠিক আছে। রিজনটা দেখায় তাকে সেখান থেকে প্রতিহত করা যায়। কিন্তু আমি মনে করেন সে একমত। খুবই ভাই 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 এমন একটা ড্রেস জি। পড়ছে যে ড্রেসটা খুবই অল্প একটা ড্রেস, হ্যাঁ? এখন সে কিভাবে পাবলিক সেফটি হ্যাম্পার করতেছে? এক চুনাহাগা মুমিন ওখানে বইসা আছে তার মাথায় তার ঈমান খাড়া হয়ে গেছে, তার ছোট মোহাম্মদ খাড়া হয়ে গেছে। এইটাতে সেই মেয়েটা কিভাবে পাবলিক সেফটি হ্যাম্পার করলো সেটা আমাকে বোঝান। হ্যাঁ, আমি মূলত ওই যে ব্যাপারটাকে ওই যে মানে কি বলবো ব্যক্তি স্বাধীনতার মধ্যে তো ভিতরে তো রাষ্ট্র একটা ইনক্লুডেড ব্যাপার না। আমি ওইটার সাথে লিঙ্ক করে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম আপনাকে। আমি জাস্ট পাবলিকের রিকমেন্ডেশন এর কথা বলতে চাচ্ছিলাম না। যে আমি বলতেছিলাম যে যদি উনি চায় যে
মানে কিছু না পরেই বের হবে। কারণ উনার ইচ্ছা, উনার ব্যক্তি স্বাধীনতা, উনি রাস্তাঘাটে হাঁটতেছে কিছু না পরেই। তাহলে কি আমি বলতে চাচ্ছি রাষ্ট্র তাকে কি ফোর্স করতে পারে কিনা যে তুমি এভাবে চলতে পারবা না। তুমি এভাবে চলতে হবে। এটা কি করতে পারে কিনা? রাষ্ট্র যেটাই করতে পারে না কেন তার প্রপার রিজন এ যেকোনো কিছুই রাষ্ট্র করতে পারে। প্রপার রিজনটা দেখাইতে হবে। যদি প্রপার রিজনটা একটা ভ্যালিড রিজন হয়ে থাকে তাহলে তো অবশ্যই সেটা অ্যাকসেপ্টেড। আমাদের তো মূল ইয়াটা হচ্ছে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে। এই জিনিসটাই তো আমরা এত বছর ধরে বলি ভাই যে এটা আচ্ছা, হচ্ছে আপনার যুক্তি পার্সোনাল ভিত্তিক জিনিস। ওপিনিয়নটাই বলেন তাহলে। পার্সোনাল সেটার ওপিনিয়নটা যদি বলেন। আমি সেটার যদি পেছনে যদি যৌক্তিক ফার্স্ট ওয়ার্ল্ড কারণ কান্ট্রি থাকে তাহলে অবশ্যই অ্যাকসেপ্টেড। আর যদি যৌক্তিক কারণ না থাকে, যদি জাস্ট বিকজ এই ধরনের উদ্ভট কথাবার্তা যে অমুকে মানে খাড়ায় যাচ্ছে, অমুকের মুমিনের খাড়ায় যাচ্ছে, ঈমানদণ্ড খাড়ায় যাচ্ছে। এটা তো কোনো ভ্যালিড মানে আমি একটা আর্গুমেন্টও না, ভ্যালিড যুক্তিও না। আমি একটা হাইপোথেটিক্যাল সিনারিও তার বলতে চাচ্ছি আরকি। যে ধরেন যে ফার্স্ট ওয়ার্ল্ড একটা কান্ট্রিতে বা জার্মানিতেই বলেন যে এরকম একটা ঘটনা ঘটলো, তাহলে কি আপনি সেটাকে অ্যালাও করবেন কিনা? কিরকম একটা ঘটনা ঘটলো? এই যে কিছু না পরেই বের হয়ে ব্যাপারটা, ব্যক্তি স্বাধীনতার যে ব্যাপারটা আরকি। কিছু না পরে কিছু জায়গা এখানে আছে। যেমন প্রোটেস্টাররা প্রোটেস্ট যারা করে, যেমন ধরেন পলিটিক্যাল প্রোটেস্ট যারা করে, তারা অনেক সময়ই মানে এখানে বার্লিনের সংসদ ভবনের সামনে গিয়ে জামাকাপড় খুইলা ফেলে। জামাকাপড় খুইলা গিয়ে পুলিশকে দেখায় দেয়। এমনকি আমাদের যে সে চ্যান্সেলর ছিল মানে শোলস তার সামনে একদিন এক মহিলা গিয়ে জামাকাপড় খুইলা ন্যাংটা হয়ে গেছে। আর শোলস একটু মিচকি হাসতেছিল। হাসতে পুলিশকে বলল যে, "তুমি ওনাকে নিয়ে যাও।" তারপরে অনেকগুলা পুলিশ এসে তাকে গার্ড দিয়ে এবারে বলল যে, "আপনি বাইরে আসেন।" তাকে কোন ধরনের অসম্মানও করা হয়নি। তাকে কোন ধরনের করা হয়নি। সুন্দর করে সাইডে নিয়ে গেল এবং বলল যে, "আপনি তাহলে জামাটা পরে ফেলেন। এবং আপনি যদি নিতান্তই প্রটেস্টটা করতে চান, এই ন্যাংটা হয়ে প্রটেস্টটা করতে চান, তাহলে ওই জায়গাটাতে গিয়ে আপনি প্রটেস্টটা করেন। কারণ এই জায়গাতে মানুষ আসা যাওয়া করতেছে। বা পাবলিকের এক্সেস আছে এই জায়গাটাতে। আপনি ওই জায়গায় গিয়ে আপনি এই ন্যাংটা মানে প্রটেস্টটা করতে পারেন।" তখন সেই মহিলা সেখানে তাকে পাঠায় দেওয়া হইল। ওইখানে গিয়ে সে ন্যাংটা হয়ে প্রটেস্ট করছে। অসুবিধা কোথায়? অসুবিধা তো দেখলাম না আমি কোন। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আমি আপনারে এই আমার এই কথাগুলো আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। আমি আফগানিস্তানের কোন একটা তালেবানের কোন একটা সরকারের কোন একটা কিছুতে ওরা ইন্টারভিউ দিচ্ছিল। ইন্টারভিউর মধ্যে বলতেছিল যে মুসলমানরা তো হচ্ছে মুসলিম কান্ট্রি গুলাতে শরিয়া, মানে বিশেষ করে তালেবানদের মানে ওই আফগানিস্তানের উদাহরণটাই ওরা দিচ্ছিল যে মেয়েদেরকে বোরকা হিজাব পড়তে ওরা বাধ্য করতেছে। এটা কি মেয়েদের কি বলে একটা ব্যক্তি স্বাধীনতা বলেন, মানে এটাকে হরণ করা হচ্ছে কিনা? তো উনি এই রেসপন্সটা দিচ্ছিল যে এটা আসলে মানে কি বলে, দেশ অনুযায়ী ব্যাপারটা ভ্যারি করে যে আমরা আসলে আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের ইয়ে অনুযায়ী আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করছি যে না, আমরা আসলে মেয়েদেরকে ভিতরে রাখবো যাতে কোন ধরনের সমস্যা না হয়। কিন্তু উনি বলতেছিল যে কোন দেশ অনুযায়ী এটা ভ্যারি ওয়েস্টার্ন, করে কিভাবে, এটার মানে কি? দেশ অনুযায়ী না ভ্যারি মানে করে এভাবে মানে বলা নাই। সরি, এভাবে বলা নাই। মানে বলতে চাচ্ছিল যে আমরা এভাবে চাচ্ছি। এখন উনি এভাবে বলতেছিল যে কোন ওয়েস্টার্ন কান্ট্রি তে কি মেয়েদের কি মানে কিছু না বলে বেরোতে দিবে? তো উনি বলতেছিল যে না, বেরোতে আরে দিবে না। ওয়েস্টার্ন তো কান্ট্রিতে দেখেন, তো যুক্তির উপর ভিত্তি করে এই সিদ্ধান্তটা নেয়া হয়। তারা তো কোন আজগুবি কেতাবে কি লেখা আছে সেইটার উপর ভিত্তি করে ডিসিশন মেক করতেছে না। তাহলে যুক্তির উপর ভিত্তি করে যদি ডিসিশনটা নেয়া হয়, তাহলে তো সেটা একটা যৌক্তিক সিদ্ধান্ত হইল। আ মানে ওভারঅল যদি বলি আপনার কি মনে হয় এভাবে কি এলাও করবে? আমার তো মনে হচ্ছে না এভাবে এলাও করার কিভাবে কথা। এলাও করবে? আপনার কথা আমি ভাই বুঝতেই মানে পারছি না যে এলাও বলতে আমি বলছি মানে ইন জেনারেল কি সবাই এরকম কি কেউ এলাও করবে যে কিছু না পরে বের হয়ে যাওয়াটা, ব্যাপারটা এটা তো করবে না। রাষ্ট্র থেকে তো কিছু একটা না পড়ে রেস্ট্রিকশন তো থাকে। ভাই ইউরোপে তো কিছু জায়গায় তো আছেই ফিক্স যে এই জায়গায় গিয়ে তোমরা ন্যাংটা হয়ে ঘোরাঘুরি করো, অসুবিধা নাই। তোমরা যদি ন্যাংটা হইতে চাও ওই জায়গায় গিয়ে ন্যাংটা হও। কিন্তু যদি পাবলিক ট্রেনে ওঠো তোমরা তাহলে ন্যাংটা হইতে পারবা না। কারণ তাহলে তোমার ফ্লুইড গুলা অন্যের শরীরে। ভাই আপনি কি এই কথাগুলো শুনতেছেন না নাকি বুঝতেছেন না? ফ্লুইড যে এটা একটা পাবলিক ফ্লুইড বলতে সেফটি, এটা একটা পাবলিক ফ্লুইড সেফটির বলতে কি? ইস্যু যে আপনার পাছা থেকে পট করে কিছু একটা বের হয়ে যেতে পারে। আপনার নুনু থেকে কিছু একটা বের হয়ে যেতে পারে। ভাই ভাইঙ্গা বলতে হবে সবকিছু, আপনি কথা বুঝেন না? আপনার মানে আচ্ছা, মানুষের বডিতে নানা ধরনের জিনিস থাকে, নানা ফ্লুইড থাকে। আপনি পাত দিছেন, পাতের সাথে অনেক কিছু বের হয়ে যেতে পারে। এটা আপনার সিটের ভিতরে যদি আপনি রেখে আরেকজন এসে যদি সিটের উপরে বসে, তাহলে কেমনে হবে ভাই? এটা তো আরেকজনের শরীরে এই জিনিসটা স্প্রেড করতেছে। এগুলো তো পাবলিক সেফটি। এগুলো তো মানে আপনার তো হাইজিন মেইনটেইন করতে হবে। আপনার তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এইখানে যদি আপনি এই জিনিসগুলো ব্যাঘাত ঘটান, আপনি যদি পাবলিক সেফটি কে হ্যাম্পার করেন, তাহলে তো আপনাকে এই ন্যাংটা হয়ে ঘুরতে দিবে না। বলবে যে তুমি জামা-কাপড় পইড়া অন্ততপক্ষে তো তোমার নিম্নাঙ্গ যেখান থেকে তোমার আপনার আ যেকোনো সময় একটা কিছু বের হয়ে যেতে পারে। আপনার যে নিম্নাঙ্গ, আপনি যে আন্ডারওয়্যার পরেন, আপনার আন্ডারওয়্যারটা কেন পরেন? আন্ডারওয়্যারটা পরেন হচ্ছে আপনার নিম্নাঙ্গটাকে একটা নিরাপদ ইসে রাখার জন্য, যেন এমন কিছু যদি পট করে বের হয়ে যায়, আপনি জোরে একটা হাঁচি দিচ্ছেন বা কাশি দিচ্ছেন, আপনার শরীরটা দুর্বল লাগতেছে। হয়ে যেতে পারে কিছু একটা বের হয়ে গেল। সেটাতে আপনার পাবলিক সেফটির ইস্যু এটা। এই কারণে এই সমস্ত দেশে কখনো একদম পরিপূর্ণ ন্যাংটা হয়ে আপনাকে ঘুরতে দিবে না। বলবে যে এই আপনার নিম্নাঙ্গে অবশ্যই কিছু একটা থাকতে হবে। নাইলে এটা আরেকজনের শরীরে স্প্রেড করবে। এই ভাইরাসগুলা, ব্যাকটেরিয়াগুলো আরেকজনের শরীরে স্প্রেড করবে। এইটা হচ্ছে যুক্তি। এই যুক্তির উপর ভিত্তি করে এখানে কাউকে হতে দেয় না। এটা তো এমন না যে আসমানি কেতাবে লেখা আছে, কোন একটা আজগুবি কেতাব বলছে তোমরা ন্যাংটা হয়ে ঘুরতে পারবা না। এজন্য ন্যাংটা হয়ে ঘুরতে দিচ্ছে না। তা তো না। এই যুক্তিটা দেখাচ্ছে। এখানকার যারা সায়েন্টিস্ট আছে তারা হচ্ছে এই জিনিসগুলো গবেষণা করে দেখছে। ন্যাংটা হয়ে ঘুরলে, ন্যাংটা হয়ে বা সিটে বসলে, সিট থেকে উঠে গিয়ে আরেকজন এসে পড়লে আপনার শরীর থেকে ঘাম বাইর হয় ভাই প্রতিনিয়ত। আপনি যখন গরম থাকে তখন প্রতিনিয়ত ঘাম বাইর হয়। এই ঘামগুলা
আপনি যে জামাটা পড়তেছেন সেই জামাতে অ্যাবজর্ব হয়ে যায়। কিন্তু যদি আপনি খালি গায়ে সারাক্ষণ থাকেন, সবাই যদি খালি গায়ে থাকে, একজন আরেকজনের শরীরে টাচ লাগবে, আরেকজনের ঘাম আরেকজনের গায়ে যাবে। এগুলা পাবলিক সেফটি ইস্যু। এই কারণে এই সমস্ত দেশে একদম ন্যাংটা হয়ে আপনাকে ঘুরতে দিবে না। এমনকি আপনি যদি গরমের সময় এই যে খালি গায়ে হয়ে হাঁটেন, তখনও কিছু, কিছু রেস্ট্রিকশন দিবে যে আপনি তো দূরত্ব বজায় রাখেন। কারণ আপনার ঘাম আরেকজনের শরীরে যাচ্ছে। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে পাবলিক সেফটি ইস্যু এবং এগুলার সপক্ষে যথেষ্ট যুক্তি প্রমাণ আছে। কোন একটা কেতাব, কোন একটা ১৪০০ বছর আগের ন্যাংটা পাগল কি বইলা গেছে এটার উপর ভিত্তি করে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে না তো ভাই। আচ্ছা, বুঝতে পারছি। ভাই একটু যদি কাইন্ডলি আমি 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 একটু ওই যে লিখছিলাম ইয়ার মধ্যে উপরে লেখাটা একটু পড়তেন। একটু যদি মানে আমি জানি আপনাকে ফোর্স করতে পারব না আমি। একটু যদি মানে বুঝতে পারছেন তো আমার মানে আপনি যদি বলতেছেন যেভাবে একটু খারাপ লাগতেছে আরকি। যদি একটু আচ্ছা। সংযত হয়ে বলতেন। আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে আচ্ছা, আসলে আপনাকেও আমি বলতেছি না। আপনি তো আসলে বুঝছি, বুঝছি। মুমিনদের যুক্তিগুলো আমাকে বলতেছেন, তাই না? আর আমার তো ভাই জি, খেপার জি, জি। যথেষ্ট রিজন আছে। আমি তো এই ধরনের কথাবার্তা শুনলে তো আমার মেজাজ খারাপ হবে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আপনি হয়তো বলতেছেন না, আপনি হয়তো আরেকজনের কথা আমাকে এখানে এসে বলতেছেন। কিন্তু আমি তো ভাই নিজেকে আটকে রাখতে পারতেছি না, তাই না? এইগুলা কেমন কথা? আরে ভাই এখানে তো মানে আমি সেকুলার দেশগুলোতে মুমিনরা আসার জন্য ভাই নদী সাতটা সমুদ্র সাতটা হইলেও মুমিনরা ঢোকার জন্য পাগল হয়ে যায়। আপনি আজকে বলেন যে আমেরিকার ভিসা দিমু, তোরা সব নাস্তিক হইলে আমেরিকার ভিসা দিমু। দেখবেন বাংলাদেশের কত ১৬ কোটি মানুষ ১৭ কোটি মানুষ আছে, ১৫ কোটি খালি হয়ে যাবো। ১৫ কোটি চলে আসবো আমেরিকাতে। হ্যাঁ? আমেরিকান এম্বাসি থেকে যদি ঘোষণা দেয়া হয়, "তোরা নাস্তিক হ, আমরা নিতাছি। চাকরিও পাবি, একটা বাসাও পাবি। আয়।" হ্যাঁ? ভিসা দিমু। দেখবেন পুরা ১৫ কোটি খালি হয়ে যাবে ভাই। কি বলেন ভাই? এই যে সেকুলার দেশে যাওয়ার জন্য মুমিনরা নিজের পাসা পর্যন্ত দিয়া দেয়। গিয়া বলে, হ্যাঁ? ফ্রান্সে গিয়া অ্যাসাইলাম এর এপ্লাই করে বলে, "আমি গে।" তারপর বিচারক বলছে, "তুমি গে তাইলে তুমি তোমার বয়ফ্রেন্ড কোথায়?" তারপর কি করছে? একটা বয়ফ্রেন্ড বানায় নিছে। সে কিন্তু গে না। সে গে না। কিন্তু সে একটা বয়ফ্রেন্ড বানায় নিছে জাস্ট বিকজ তার ফ্রান্সের অ্যাসাইলাম লাগবে। এইজন্য গে ওই পোলা আবার শিবির করতো। ঢাকায় যখন থাকতো শিবির করতো। এই শিবিরের পোলা ফ্রান্সে গিয়া আমি ভাই চিনি এটারে। শিবিরের পোলা ফ্রান্সে গিয়া অ্যাসাইলাম এর এপ্লাই করছে, তার গিয়ে সাধছে। আবার বয়ফ্রেন্ডও বানাইছে প্রমাণ করার জন্য। বয়ফ্রেন্ডের সাথে রাতে থাকেও। মানে কি একটা অবস্থা। যদি আপনি বলেন যে এগুলোরে মানে তাইলে ভাই এই যে সেকুলার দেশ এতই খারাপ তো তোরা সেকুলার দেশে মরতে আসতে চাস কেন? তোরা দলে, দলে আসস কেন? তোরা এত পাগল হয়ে যাস কেন আসার জন্য? ভাই মুসলিমরা তো সেকুলার দেশে আসার জন্য পাগল। কোন মানে সেকুলারদেরকে দেখছেন যে মুসলমান দেশে যাওয়ার জন্য পাগল কোথায় কবে দেখছেন বলেন তো? না, না, এটা তো দেখিনি। এটা তো স্বাভাবিক। তো আমরা তো আচ্ছা, কুত্তা দিয়ে কামড়াইলেও আমি মানে যাবো না, সৌদি যাবো না। সৌদি, আফগানিস্তান এই সমস্ত দেশে থাকতে যাবো না। তো মানে ভয়ংকর খারাপ অবস্থা। ভাই একজন মানুষের এই স্বাধীনতা থাকতে হবে। সে কি ড্রেস পছন্দ করবে সেটা সে ডিসাইড করবে। এবং একই সাথে যেহেতু সে একটা সমাজে বসবাস করে, সমাজে অন্যান্য মানুষের যে সেফটি, সেই সেফটিটাও তার নজরে রাখতে হবে যে সেফটিটা যেন হ্যাম্পার না হয়। আমার কারণে যেন অন্য একজন মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয়। নিরাপত্তা বিঘ্নিত না হয় আমি যা ইচ্ছা তাই করতে পারবো। আমি বার্লিনের রাস্তায় আপনি গেলে দেখবেন একেকজন মানুষ একেক টাইপের জামাকাপড়, একেক টাইপের চুলের স্টাইল, একেক ধরনের চুলের কালার এবং উদ্ভট সব জিনিসপত্র যার যেমনি ইচ্ছা সে তেমনি পড়তেছে। বোরখাও পড়তেছে, বোরখা হিজাবও পড়তেছে। যার বোরখা হিজাব পড়তে ইচ্ছা করতেছে বোরখা হিজাব। কিন্তু এই স্বাধীনতা কি আমি কোনো একটা ইসলামিক কান্ট্রিতে ইসলামিক স্টেটে গিয়ে আমি কি এই স্বাধীনতা পাবো? আমি কি আমার মতো আমার একটা মেয়ে কি পাবে এই স্বাধীনতা যে টি-শার্ট পইড়া ঘুরবে? ইরানে পাচ্ছে, আফগানিস্তানে পাচ্ছে, পাচ্ছে তো না। আচ্ছা ভাইয়া এটা নিয়ে এটার মানে পরবর্তীতে আমার একটা কোয়েশ্চেন মাথায় আসলো। সেটা হচ্ছে আমি জানি আপনি ওই যে মানে ফিলোসফি নিয়ে পড়াশোনা করছেন। আমি ফিলোসফির কোনো কিছুর আমার কোনো ইয়ে নাই। জাস্ট একটু পড়ছি তো এজন্য একটু মানে মনে পড়লো। সেটা হচ্ছে এই যে পোস্ট মডার্ন ফিলোসোফারদের নিয়ে আপনার কি কোনো জানাশোনা আছে কিনা? তাহলে একটু পরবর্তীতে কোয়েশ্চেনটা করতাম আরকি। ভাই পোস্ট মডার্নিজম মানে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এখন আর একটা সময় যে মানে আধুনিকতাবাদী আমি জানি। জি। মানে আধুনিকতাবাদী কি আন্দোলন যেটা ছিল, মডার্নিস্ট আন্দোলন রিভলিউশনটা যেটা ছিল একটা সময় মডার্নিস্ট একটা মুভমেন্ট হইছিল। এই মডার্নিস্ট মুভমেন্টটা ছিল অনেক বেশি ইন্টারন্যাশনাল। মানে হচ্ছে একটা সামগ্রিক, একটা সার্বজনীন একটা আন্দোলন। এটার ভিতরে জি, জি। আর এই পোস্ট মডার্নিজম এর আন্দোলনটা হচ্ছে আ ছোট, হয়ে ছোট, গেছে। ছোট, ছোট আ ভাগ হয়ে গেছে। সারা পৃথিবীটা এখন ছোট, ছোট ভাগ হয়ে গেছে। এখন এই ছোট, ছোট ভাগের ভিতরেই ছোট, ছোট আ জায়গাতে ছোট, ছোট ফিলোসোফার, ছোট, ছোট সাহিত্যিক একেকটা এরিয়া তৈরি হয়ে গেছে, হ্যাঁ? এখন এই পোস্ট মডার্নিজম পুরা মানে কনসেপ্টটাই হচ্ছে এরকম যে মডার্নিস্টদের বিরুদ্ধে মডার্নিস্টদের যে আইডিয়াটা ছিল যে সারা পৃথিবীটাই একটা গ্লোবাল ভিলেজ, সারা পৃথিবীটাই এক। এই জিনিসগুলা সব জায়গায় এক, আর্ট সব জায়গায় এক। এই জিনিসগুলা যে ছিল সেগুলো এখন ভেঙে গেছে। এখন ভেঙে যে জিনিসটা পোস্ট মডার্নিস্টদের যে ধারণা সেটা হচ্ছে সবকিছু এক না, সবকিছু আলাদা, 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 আলাদা আবার করবে। কিন্তু হ্যাঁ, এই হ্যাঁ। পোস্ট মডার্নিস্টদের এই আইডিয়ার সাথেই টোটাল আইডিয়াটার সাথেই আমি একমত না। আমি বহু আগে থেকেই নিজেকে একজন এইজন্যই মডার্নিস্ট কোয়েশ্চেনটা করছি। জি, জি। নিজেকে একজন মডার্নিস্ট হিসেবে মনে করি এবং আমি মনে করি হিউম্যান রাইটস এর যে বিষয়গুলো সেগুলো অবশ্যই আ মডার্নিস্ট অ্যাপ্রোচ দিয়েই দেখতে হবে। বা হিউম্যান রাইটস এর বিষয়ে কোন ধরনের কম্প্রোমাইজ করা যাবে না যে এই অঞ্চলে
এই জিনিসগুলা এরকম হবে মানবাধিকার, নৈতিকতা এই জিনিসগুলা আমি মনে করি সার্বজনীন। এই জিনিসগুলার কোনো মানে মানে আ ছোট, ছোট ভাগে ভাগ করে, এলাকা ভিত্তিক ভাগে ভাগ করে বা জাতিগত ভাগ বাটোয়ারা করে যে এই জিনিসগুলা এখন চেষ্টা করা হইতেছে সেগুলোর সাথে আমি একদমই একমত না। হ্যাঁ, হ্যাঁ, আমি এজন্যই কোয়েশ্চেনটা করতে চাচ্ছিলাম। আমি যখনই ধরেন যে কোন একটা পার্সপেক্টিভ নিয়ে পড়াশোনা করি, ধরেন যে আপনি আপনারটা বলেন, বিপক্ষটা বলে। কিন্তু মানে আমি তখন ওদের মধ্যে পড়লাম যে বলতেছে যে আসলে অবজেক্টিভ কোন জিনিস ট্রুথ হয় না। সব সাবজেক্টিভ। আপনার সেটা আপনার পরিবেশ পরিস্থিতি বা উনারা আসলে ওই যে ল্যাঙ্গুয়েজ এর ব্যারিয়ার এর যে কথাটা যে বলল যে আসলে ভাষার নিজস্ব কোনো অর্থ হয় না। সেটা হচ্ছে পরিবেশ পরিস্থিতি এবং কি বলে সেটার প্রয়োগের উপর নির্ভর করে। আমি এজন্যই বলতে চাচ্ছিলাম যে আপনার আসলে এটার যদিও উনাদের অনেক কথার মধ্যে আসলে এগ্রি করাটা খুবই টাফ। যেটা এজন্যই আমি আপনাকে আমি জিজ্ঞেস পোস্ট করতে মডার্নিস্টদের চাচ্ছিলাম। সাথে এগ্রি করি না। একদমই এগ্রি করি না। এই সমস্ত বিষয়ে একদমই এগ্রি হ্যাঁ। করি না। কিছু, কিছু ছোটখাটো বিষয় আছে যেগুলোতে এগ্রি করা যায়। কিন্তু এই বিষয়গুলোতে একদমই এগ্রি করা সম্ভব না। হ্যাঁ, হ্যাঁ। এই যে বিশেষ করে অবজেক্টিভিটি ব্যাপারটা নাহলে আসলে এভাবে তো যদি ইন্টারপ্রিটেশন বিশেষ করে ওই যে ডেরিডার যে ব্যাপারটা উনি বলছিল যে যদি কোন বই লেখা হয় তাহলে বইয়ের ইন্টারপ্রিটেশনটা সবসময় যে পাঠক যে পড়ে তার ইন্টারপ্রিটেশন এর উপরে নির্ভর করে। মানে মেইন এসেন্স টা হচ্ছে ওইটাই যে যিনি লিখতেছে ওনারটা না। তো এটা আসলে এটার উপর কিভাবেই এগ্রি করা যেতে পারে। তো এইজন্যই হ্যাঁ, ওই তখন আমিও এগ্রি করি না। আপনি কি এগ্রি করেন? আসলে এভাবে তো ডিরেক্টলি বলতে পারতেছি না। অনেক কথা তো আমার কাছে মানে যৌক্তিক মনে হয়। বিশেষ করে ওই যে ফুকোর যে কথা যে জিনিসগুলো বলল আরকি যে পাওয়ার এর ব্যাপারটা ওগুলো তো ফুকোকে যৌক্তিকই মনে হচ্ছে। ফুকোকে আপনি একেবারে পোস্ট মডার্নিস্ট ও বলতে পারেন না, আবার মডার্নিস্ট ও বলতে পারেন না। এটা অনেকখানি হ্যাঁ, মাঝামাঝি জায়গাতে রাখতে হবে। সেটাই মানে পোস্ট মডার্নিস্টরা তো আর নিজেরা সব কেউই ঠিকমতো এগ্রি করতে চায় না যে, "না, ঠিক আছে আমি পোস্ট মডার্নিস্ট।" এটা তো আসলে একটা নেগেটিভ ট্যাগ হয়ে গেছে। কেউ আসলে হ্যাঁ, এগ্রি করতে চায় না। কিন্তু সমালোচনা তো ওরা আসলে যেভাবে করতেছে, একদম পুরো ওয়েসটার্ন হিস্ট্রির উপরে, সায়েন্স এর উপরে, বিভিন্ন বেসমেন্ট এর উপরে। আমার কাছে মানে অ্যাপ্রোচ টা খারাপ না। যে সবকিছুকে কোয়েশ্চেন করে তার ভিত্তিটাকে আসলে যাচাই করে নেওয়া উচিত আরকি। সো ওই যে হ্যাঁ, অবজেক্টিভ কোয়েশ্চেন ট্রুথ করুক। এর যে ব্যাপারটা কোয়েশ্চেন করতে তো আমাদেরও কারো কোনো আপত্তি নেই। কোয়েশ্চেন তুলুক মানে এবং সমালোচনা করুক সেটা ঠিক আছে। কিন্তু এই যে এডওয়ার্ড ডব্লিউ সাইদ যেই কাজগুলা করে গেছে হ্যাঁ, সেই হ্যাঁ। কাজগুলা তো ভয়ংকর ছিল, তাই না? সেই কাজগুলার তো ইফেক্ট ভয়ংকর ছিল। এবং এই যে মিশেল ফুকো যেই কাজগুলা করছে, মিশেল ফুকো যে ইরানের যে ইসলামিক বিপ্লবকে সমর্থন দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো তো ভয়ংকর ছিল। এটা তো পরে, পরবর্তীতে পরে ওনার উপরে এফেক্ট পড়ছে পরে। পরে তারও নিজের উপরে নিজের নিজেকেই তাদের যে কমিউনিস্ট যে ইয়াগুলা সেগুলো সবাইকে কচুকাটা করছে তো পরবর্তীতে। সুতরাং এগুলা সেটাই। আ তাদের এই কাজগুলা কতটা মানে তাদেরও পক্ষে যায় না। ইনফেক্ট তাদের নিজেদেরও পক্ষে যায় না। সেটাই। উনি নিজেই ছিল একজন মানে কি বলে গে ছিল, হ্যাঁ। মানে সে মানে হোমোসেক্সুয়াল ছিল। হুম। সে একজন গে ছিল, তার বয়ফ্রেন্ডও ছিল। প্রচুর পরিমাণে বয়ফ্রেন্ড ছিল তার। সে ওইখানে ইরানে গিয়ে দেখে যে গেদেরকে ছাদ থেকে ফালায় দিচ্ছে। এবং উনার উপর আমি যতটুকু পড়ছিলাম, উনার উপর একটা অভিযোগ আছে যে উনি আসলে কিছু চাইল্ড মোলেস্টের সাথে যুক্ত ছিল এবং ভালোই মোটামুটি এভিডেন্স পাওয়া যায় এটার সপক্ষে আরকি। এটা আমি বলতে পারব না। আচ্ছা, চাইল্ড আচ্ছা মোলেস্টের আপনি ইয়া এডওয়ার্ড সাইদের কথা বলতেছিলেন। আপনি কি ওই যে সলিমুল্লাহ স্যারের 'আদম বোমা' বইটি কখনো কি পড়ার সুযোগ হয়েছে কিনা? বা করতে চাচ্ছেন কিনা? বইটা আমি পড়া 'আদম শুরু বোমা'। করছিলাম কিন্তু সলিমুল্লাহ সাহেবের বই আমি পইড়া শেষ করতে পারি না ভাই। সরি। আচ্ছা উনারা আসলে আমি ক্যারেক্টারটা আমি চিনতে পারছি না। উনি আসলে কি আসলে? কি মানে উনি কি জাস্ট একজন মানে একদম মানে মাঝে মনে হয় যে নাস্তিক মনে হয়। মাঝে মনে হয় যে না একদম পুরো ধর্মের পক্ষে কথা বলতেছে। কিন্তু এই বইটা পড়ে উনি যেভাবে এই যে বোমের যে ব্যাপারটা যেভাবে জাস্টিফাই করতেছিল আমার কাছে মানে আমি তো পুরো অবাক পুরা। মানে কেমনে সম্ভব এটা আসলে এভাবে জাস্টিফাই করার ব্যাপারটা? আপনি আমিও জানি না। বললে আমি পড়া দেখতে শুরু পারেন। করছিলাম কিন্তু প প প কিছুক্ষণের মধ্যেই আমি বিরক্ত হয়ে গিয়ে আমি রেখে দিচ্ছি। এই সলিমুল্লাহর বই আমার আমি মানে এগুলো পড়াই তো যায় না ভাই। কি বলে না বলে পড়াই। আর কথা শুনলেও তো মেজাজটা খারাপ হয়। হ্যাঁ? তার প্রশ্ন করে একটা সে উত্তর দিয়ে উত্তরে সবসময় তার শুরু হবে পশ্চিমা বিশ্ব কত খারাপ আর ইসলামিক বিশ্ব কত ভালো ছিল। এইখানেই গিয়ে পৌঁছাবে। আপনি যা জিজ্ঞেস করেন না কেন উত্তর দেখবেন ওইখানে গিয়ে পৌঁছাইছে। মাদ্রাসা আচ্ছা শিক্ষা কত ভালো ছিল আর পশ্চিম কত খারাপ। এই জায়গায় গিয়ে তার আলোচনা গিয়ে পৌঁছাবে। আচ্ছা এটা কি আপনার কাছে মাঝে মনে হয় যে উনি বাধ্য হয়ে বলতে হচ্ছে এরকম কি আপনার কাছে মনে হয় না কখনো? আমার মনে হয় না। আমার কাছে সে একজন বাটপার এইজন্য সে বাটপারি করতেছে আমার কাছে যেটা মনে হয়। তো মাঝে মনে হয় যে উনি আসলে বলতে পারতেছে না। কিন্তু আসলে আকার ইঙ্গিতে বুঝাতে চাচ্ছে। মাঝে এরকমটা মনে হয়। মাঝে আমারও ২-১ বার মনে হইছে এটাও ঠিক যে আমারও ২-১ বার মনে হইছে সে হয়তো বলতে চায়। কিন্তু পরক্ষণে আবার আরেকটা ভিডিওতে দেখছি যে না সে আসলে ওইটাই আমি যেটা বুঝছিলাম সেটাই। আসলে সে তো হচ্ছে গিয়ে আহমদ ছফার শাগরেদ তো। আহমদ ছফার শাগরেদ ছিল ওই যে ফরহাদ মজহার আর এই ব্যক্তি সলিমুল্লাহ খান। এই ২ জন ছিল আহমদ ছফার অনুসারী। আহমদ ছফার পেছনে জি। ঘুরত। এখন এই আহমদ ছফা থেকে যেগুলা বের হইছে সেগুলোর অবস্থা আমরা জানি যে ওই মানে কারখানা থেকে যে জিনিস বাইর হইছে সেগুলো বেশিরভাগের অবস্থা খুব খারাপ। এবং এই যে সলিমুল্লাহ সাহেব তার একমাত্র কাজ হচ্ছে নিজের পাণ্ডিত্য জাহির করা। সে কয়েকটা বইয়ের নাম বলবে এবং সেই বইয়ের লেখক কত সালে জন্মাইছে, কোন ইউনিভার্সিটিতে পড়ছে। এরকম ২-৪ টা কথা বইলা সে একটা চটকের সৃষ্টি করে এবং যে ইন্টারভিউ নিচ্ছে তার ভিতরে এক ধরনের আ ইয়া ভয় সৃষ্টি সৃষ্টি করছে। করবে, হ্যাঁ? ভয় সৃষ্টি করবে। আরে বাপরে! মানে আমাগো জাকির নায়েক আমাগো মানে সেকুলার জাকির নায়েক, হ্যাঁ? আমাগো সেকুলার জাকির নায়েক সলিমুল্লাহ খান কত
বড় জ্ঞানী, হ্যাঁ? সাল তারিখ পর্যন্ত বইলা দেয়, হ্যাঁ? কোন ইউনিভার্সিটিতে পড়ছে, সাল তারিখ পর্যন্ত বইলা দিতেছে। কত আমাগো সেকুলার জাকির নায়ক কত সাংঘাতিক পণ্ডিত। এই যে এই চমকটা সৃষ্টি করে, চমক সৃষ্টি করার পর সে শুরু করে মাদ্রাসা শিক্ষা কত ভালো আর পশ্চিম কত খারাপ এই বয়ান। ওই তো কথা তো তুমি তো ওই যে এইগুলার রুট হইতেছে আপনি যদি রুট পর্যন্ত যান, আপনি দেখবেন আব্দুর রাজ্জাক পর্যন্ত পৌঁছাইছে। রাজশাহী ইউনিভার্সিটির টিচার আব্দুর রাজ্জাক ওই পর্যন্ত হ্যাঁ, পৌঁছাইছে। হ্যাঁ, হ্যাঁ। এবার আবার কি ছিল ৭১ এর মুক্তিযুদ্ধের মানে সমসাময়িক সময়ে সে পাকিস্তানের সাপোর্টার ছিল। সে হচ্ছে একদম কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এটা বলত সবসময় সারা জীবন সে। অবশ্যই মানে মানে আব্দুর রাজ্জাক অত্যন্ত পণ্ডিত ব্যক্তি এই বিষয়ে কোন সন্দেহ নাই। বিরাট পণ্ডিত ব্যক্তি জি, সে। জি, জি। কিন্তু আচ্ছা আপনাকে অবশ্যই আব্দুর রাজ্জাক সাহেব বিরাট পণ্ডিত এই বিষয়ে কারোর কোনো সন্দেহ নাই। তাকে পর্যন্ত আ কি যেন নাম উনার? হেনরি কিসিঞ্জার পর্যন্ত দেখা করতে আসতো এই আব্দুর হ্যাঁ, রাজ্জাকের হ্যাঁ। সাথে। এ তো আর যেই সেই কথা না, তাই না? মানে সে হচ্ছে যার সাথে যেখানে পিএইচডি করছিল, পিএইচডি শেষ করে নাই। সেখানে হচ্ছে গিয়ে সে পিএইচডি শেষ না করে চলে আসছে। একজন বিরাট সমাজ আ ত সমা আ আ সমাজ বিজ্ঞানের অত্যন্ত বিখ্যাত একজন প্রফেসরের আন্ডারে সে করতেছিল। আন্ডারে পড়ছিল। উনার হ্যাঁ, আমি নামটা ভুলে গেছি এখন। হেরল্ড কি যেন হেরল্ড নাম আচ্ছা নামটা আমার মনে নেই। তার আন্ডারে সে করছিল এবং সেইটা ছিল সেই সময়ের আ সে হচ্ছে সারা পৃথিবীতে একজন প্রথিতযশা আ আ শিক্ষক, হুম? প্রফেসর সমাজতত্ত্বের উপরে। কিন্তু তার নিয়ে কোনো সন্দেহ নাই। তার জ্ঞান নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু সে তো ভাই ছিল হচ্ছে গিয়ে মুসলিম জাতীয়তাবাদের সমর্থক। এই আব্দুর রাজ্জাক ছিল মুসলিম জাতীয়তাবাদের সমর্থক। এই আব্দুর রাজ্জাকের ভিতর ইসে দিয়ে বাইরে হচ্ছে গিয়ে এই আহমদ ছফার ভিতর দিয়ে বাইরেছে এই অপকন্ডগুলা। এই অপকন্ডগুলা মানে একেক সময় একেক কথা বলে। এই ফরহাদ মজার করতো আগে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, এখন করতেছে ইসলাম। হ্যাঁ? একে সবগুলার মানে মানে হিপোক্রেট সবগুলা না, বদমাইশ। না। একটারও কোনো স্ট্যান্ড নাই। কোনো সুনির্দিষ্ট স্ট্যান্ড নাই একটারও। আমার কাছে কেন জানি মনে হয় এরা আসলে সবাই মানে কি বলে? মানে একদম নাস্তিক ঘরানা টাইপের কিন্তু জাস্ট বাংলাদেশে থাকতে ব পা বাংলাদেশে থাকার জন্য জাস্ট এদিক থেকে ওদিক থেকে কিছু মিলায়া তারপরে জাস্ট কোনভাবে বেঁচে থাকতেছে। যে আপনার কাছে আপনি যে বললেন যে মাদ্রাসা শিক্ষার ব্যাপারে যদি উনারা কিছু ভালো ২-১ টা কথা না বলে তাহলে তো আসলে মানুষ এগুলো নিয়ে ধরেন যে এটা আপনি বলছেন এটা কয়েকটা মাদ্রাসার গ্রুপের মধ্যে এগুলোই দিয়ে দিছে। না ঠিক আছে সলিমুল্লাহ স্যার ভালো। উনি তো মাদ্রাসা শিক্ষার পক্ষে বলতেছেন। কিন্তু পরবর্তী ক্ষণে যে উনি আসলে একদম পুরা দোস্ত সেকুলার কথাবার্তা তো অনেক সময় বলে আপনি তো দেখছেনই। তো আমার কাছে মানে ক্যারেক্টার গুলোকে আসলে আমি রিড করতে পারতেছি না। যে আসলেই ওরা আসলে কি? আহমদ ছফাও সেইম অবস্থা। উনি তো যে বাঙালি মুসলমানের যে ইয়েটা লিখলো, এটা কি আপনার কাছে মনে হয় যে এটা আসলে উনি বাংলা জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হয়ে লিখছে? এটা তো অবশ্যই না। এটা তো একদমই পুরা পচায় দিছে পুরা। আমার কাছে যেটা মনে হচ্ছে। অবশ্যই পচা দিচ্ছে। এরা তো বাঙালি সবাই তো মুসলমানকে। নাস্তিক। এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই যে এরা সবাই নাস্তিক। একেবারে হার্ডকোর নাস্তিক, তাই না? এই বিষয়ে তো কারো কোনো সন্দেহ নাই। কিন্তু এরা যে এই মানে ইসলাম তোষণটা যে তারা করে, এই যে মানে আ কোন রকমে এদের সাথে মিলামিশা থাকা, এইটা যে মানে এটার যে কি সেটা আমিও বুঝি না। বেশিরভাগ সময় আমিও বুঝি না যে এটার মানেটা কি? যেটা একজন বুদ্ধিজীবীর দায়িত্বটা তো হইলো পাবলিকে কি বলে না বলে। আমি মানে একজন বুদ্ধিজীবীর যেটা করা উচিত, পাবলিক যেটা শুনতে চায় না সেটা বলা। হ্যাঁ? এটা হচ্ছে একজন বুদ্ধিজীবীর কাজ। এটা একজন বুদ্ধিজীবীর দায়িত্ব বলে আমি মনে করি। একজন বুদ্ধিজীবী একটা সমাজে পথ দেখাবে, নতুন একটা পথ দেখাবে। কিন্তু এরা যেটা করে যে বেশিরভাগ পাবলিক যেটা চাইতেছে সেইটাই তারা আ সেই পথেই তারা বলতেছে হ্যাঁ, এটাই ঠিক পথ। এটা আরে বেশিরভাগ পাবলিক যেটা চাইতেছে এটা তো আমরা জানি যে এই পাবলিকরা এটা চাইতেছে। তো তুমি বুদ্ধিজীবী তোমার আবার এটা বলার দরকার কি? যে এই বেশিরভাগ মানুষ এটা চাইতেছে। তুমি একটা এমন কিছু বলবা যেটা বেশিরভাগ মানুষ চাইতেছে না। তুমি সেটা বলবা। তাইলে না তুমি বুদ্ধিজীবী। কিন্তু তারা তো তাদের বুদ্ধিজীবীর দায়িত্বটা পালন করতেছে না। তারা যেটা পালন করতেছে পলিটিশিয়ান এর দায়িত্ব পালন করতেছে। এই সেটাই। যে বুদ্ধিজীবীরা যে যারা এখন আছে বা যারা এই কিছুদিন আগেও ছিল তারা বেশিরভাগই দেখতেছি আমি পলিটিশিয়ান। আরে পলিটিশিয়ান আর মানে সমাজ সংস্কারক বা বুদ্ধিজীবী বা যারা সমাজের সবচাইতে মানে যারা ব্রেইন, সমাজের যারা ব্রেইন, তাদের তো অন্যরকম হইতে হবে। তারা তো পলিটিশিয়ানদের মতো হইলে হবে না। পলিটিশিয়ানদের ভাষায় তো তাদের কথা বললে হবে না। যে জনগণ এটা চাইতেছে তাইলে আমি এটাই বলি। জনগণের মানে জনগণকে খুশি করা, জনগণরে খুশি রাখা। এইটা তো বুদ্ধিজীবীর কাজ না, এটা পলিটিশিয়ানদের কাজ। এইটা হচ্ছে এই চরিত্রটা নষ্ট হইছে আমাদের বুদ্ধিজীবীদের। যে এই যে বেশি বেশিরভাগই ঘটনা এটাই ঘটছে ৭৫ এর পরবর্তী সময়ে এই বুদ্ধিজীবীরা আসলে পলিটিশিয়ান হয়ে উঠছে। আপনি যদি জিয়াউর রহমানের মন্ত্রিসভা খেয়াল করেন সেখানে দেখবেন বড়, বড় বুদ্ধিজীবী আছে তার মন্ত্রিসভাতে, হ্যাঁ? বাংলাদেশের টপ বুদ্ধিজীবীরা সেখানে ঢুইকা গেছে মন্ত্রিসভার ভিতরে। মানে হচ্ছে এই যে জিয়াউর রহমান এই পলিটিশিয়ানদের নষ্ট করছে। মানে বুদ্ধিজীবীদেরকে পলিটিশিয়ান এ পরিণত করছিল। সেটাই। আমার কাছে মানে উনাদের মনে হয় যে উনারা আসলে নৈতিকভাবে অসৎ। উনারা আসলে বুঝে গেছে যে বাংলাদেশের যেই একটা বড় কমিউনিটি আছে যদি ওটার এগেইনস্ট এ আমরা কথা বলতে যাই তাহলে আমাদেরকেই উনারা মানে যে উনারা এখন যে পজিশন আছে পজিশন থেকে পুরোপুরি আইসোলেট হয়ে যাবে। এটা উনারা ভালো করে বুঝতে পারছে যার জন্য এখান থেকে কিছু সবকিছু মিলায়া কোন মতে রেলেভেন্স থাকার চেষ্টা করতেছে যে কোন না কোনভাবে যাতে আমরা হারাই না যাই। উনারা জানে যে যদি এগেইনস্ট এ কিছু বলে তো ওরা হারায় যাবে। এটা উনারা একার পক্ষে আসলে কিভাবে মানে কয়েকজনের পক্ষে আসলে কিভাবে এটাকে ট্যাকল দেওয়া কোনভাবেই সম্ভব হবে না। এটা উনারা বুঝতে পেরেই মূলত আমার কাছে মনে হচ্ছে ২ দিক থেকে মিলায়-ঝিলায়া মোটামুটি চলতেছে আরকি। হুম। কারণ ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর কি কিছু বলবেন আপনি? না, না শেষ ঠিক করেন আছে। আপনি থ্যাংক ইউ। আপনার কথা শেষ করেন। না, না আমি যে এগুলা যে ধর্মের বিরোধী আমি আসলে একজন বিশ্বাসী। আমি মনে করি যে
মানে যে আমি জাস্ট কি বলবো যে গোঁড়া না আরকি। যে এসব অনেক কথা আছে না যে অনেক কিছুর মধ্যে এটা দেখতে পাই, ওটা দেখতে পাই, ঈশ্বরীয় দেখতে পাই। আমি জাস্ট মনে করি যে না কেউ কিছু আছে এবং আমি ট্রাই করি রিলিজিয়াস থাকার কিন্তু জাস্ট অন্যকে প্যারা না দিই আরকি। যতটুকু পারি আমি জানি না। কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এভাবে কোন কিছুকে টার্গেট করা, বিশেষ করে রিলিজিয়নকে টার্গেট করে যদি আপনি কিছু লিখতে যান, যেটা আসলে ওই যে আমি পড়তেছিলাম স্পিনোজা যেভাবে ১ম বারের মতো ওল্ড টেস্টামেন্টের উপরে অ্যাটাক করছিল। এভাবে তো এ যদি করতে যায় কেউ, মানে মুসলিম কমিউনিটি তো অন্তত উনি থাকতে পারবে না। মুসলিম যেহেতু হ্যাঁ, বাংলাদেশে মুসলিমরা বেশি আরকি। হুম। এটা ঠিক, এটা ঠিক, জেনেই উনারা একমত। জিনিসগুলোকে একসাথে করে চালা যাচ্ছে আরকি। রুটি রোজগার তো দরকার ওনাদের। হুম। আমি তো অবাক হলাম উনার ওই বইটা পড়ে যে উনি আসলে কি একটা তালাল আসাদ। নাম শুনছেন কিনা জানি না। উনি মনে হয় ওয়েস্টে হ্যাঁ, হ্যাঁ, থাকে এবং হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বড় একজন ফিলোসোফার। সো উনার বারবার উক্তি দিয়ে উনার উক্তিগুলোকে জাস্টিফাই করে যাচ্ছিল কেন ওই যে লাদেনের 9/11 করাটা ভাই আপনার শেষ বক্তব্যটা শোনা যায়নি। আপনি আবার একটু বলেন। এবং আরো কি। শেষ ঠিক আছে, কথাটা থ্যাংক শোনা ইউ যায়নি। আপনাকে। ভাই আপনার শেষ কথাটা শোনা যায়নি। লাদেনের আচ্ছা, আমার কথা মনে হয় শোনা যাচ্ছে না। আমি তাহলে বিদায় নিচ্ছি। আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন ভাই। আপনার জন্য শুভকামনা রইলো। চিল্লাচিল্লি করছি নিশ্চয়ই আপনি কিছু মনে করেন নাই। না, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই ভালো থাকেন। পরের ফারাজ ভাইকে দেখা যাচ্ছে ব্যাকস্টেজে। ফারাজ ভাই আপনি চলে আসেন। কি অবস্থা ফারাজ ভাই কেমন আছেন? ভাই আমারও পর্দা রাখলেন ভাই জীবনে দুঃখতে কি অবস্থা আছে ভাই? সবাই নাকি উত্তেজিত হয়ে যাচ্ছে এজন্য সবাইকে পর্দা দিয়ে রাখলাম ভাই। ভাই কি যে করব ভাই যে মানে মুমিনদের যে এত উত্তেজনা। মানে এখন তো মনে করেন রাস্তার কুত্তা, বিলাই, মানে শুয়ার, মানে পাখি, হ্যাঁ? পাখির মানে মনে করেন পাখিরও তো পেছনে কিছু একটা আছে। ওইটা দেখেই যদি মুমিনের চাকার দিয়ে ওঠে তখন আটকাবেন কেমনে? তাই না? পাখিরও তো আপনার বোরখা পরান লাগবে নাকি? প্রিয় আহমদুল্লাহ শায়েক, আমি মুরগির সাথে জিনা করে ফেলেছি। আচ্ছা আমরা এই জিনিসটা একটু তাহলে দেখাই। দেখেন আপনারা মুমিনেরা তো কোনো কিছু আর বাদ রাখতেছে না তো ভাই। কোনো কিছু তো আর এমন তো না যে কোনো কিছু তারা বাদ রাখছে। তারা তো মুরগি, কুত্তা, বিলাই আ সব মানে শেষ করে দিচ্ছে। আপনারা একটু দেখেন এই ভিডিওটা একটু দেখেন। রায়হান আব্দুল আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। কি? আরে বলুন কি? রায়হান আব্দুল আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना। এখন আমার করণীয় কি? আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে? মাহাজাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। অপরাধ সেটা যেটাই হোক না কেন, যত জঘন্যই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ কায়মনোবাক্যে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চান আর নিজেকে পরিশুদ্ধ রাখবেন, পরবর্তীতে সেই সংকল্প দৃঢ়ভাবে করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবার দুয়ার আল্লাহ তাআলা কারোর জন্যই বন্ধ করেন না যতদিন পর্যন্ত তিনি জীবিত থাকেন, সুস্থ স্বাভাবিক থাকেন। দোয়ার মাধ্যমে, তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে তিনি প্রায়শ্চিত্ত করতে পারেন এবং সেটা করা উচিত। এই হচ্ছে অবস্থা ফারাজ ভাই। সুবহানাল্লাহ আসিফ ভাই। মারাজাল্লাহ। বাট এসব ভিডিওতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রচুর পরিমাণ ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে আরকি। ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আমি ক্যানভা থেকে খুঁজে বের করে লাগাইছি ভাই পিছনে। আচ্ছা। তো আমি আরেকটা জিনিস দেখাতে চাই। হ্যাঁ বলেন ফারাজ ভাই বলেন। না, সমস্যা নাই আসিফ ভাই কিছু দেখাতে চাইলে দেখেন। মানে এরকম তো অসংখ্য ভিডিও আছে এবং এই আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করে মুমিনেরা যে এটার মাসালা কি সেটার মাসালা কি? আ আমি আরেকটা ভিডিও দেখাই। এটার সাথে প্রাসঙ্গিক। দেখেন আপনারা কি একটা অবস্থা, তাই না? মানে খুবই খারাপ অবস্থা। শোনেন। কাপুর পক্ষ থেকে আমি প্রশ্নটা করছি, ওনার মানে প্রশ্ন করার মতো কোনো ইয়া নাই, কোনো ওয়ে নাই। উনি জানার জন্য অস্থির হয়ে আছেন। উনি ওনার বাবার দ্বারা মানে অ্যাবিউজ হয়েছেন বলতে উনি ওনাকে শারীরিকভাবে বিভিন্ন মানে ওনার অঙ্গ-প্রত্যঙ্গ উনি সরাসরি টাচ করছেন। কিন্তু শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছেন অনেকভাবে কিন্তু পারেন নাই। ঠিক আছে? বিষয়টা ওনার মা জানেন, হ্যাঁ? তো এখন উনি কি করবেন? উনার কি বাবার সামনে ওনার পরিপূর্ণ পর্দা করা জায়েজ হয়ে গেছে? এবং ওনার মা কি ওনার জন্য মানে ওনার হাসব্যান্ডের জন্য কি মানে হারাম হয়ে গেছে নাকি বিবাহ মানে ছুটে গেছে? মানে এমন কিছু। আর উনি কি করবেন? ওনার বাবার সামনে কি পরিপূর্ণ পর্দা করবেন কিনা? আর ওনার মায়ের অবস্থাটা কি? এইটা। ওনার মা অতটা প্রতিবাদও করে নাই সংসার ভাঙার জন্য, হ্যাঁ? মানে সংসার যদি ভেঙে যায় এই কারণে অতটা প্রতিবাদ করতে পারেন নাই। আর এই একই ঘটনা ঘটেছে মানে মানে আচ্ছা এখানে হুজুর এটার মাসালাটা দিচ্ছে যে কি করবে সেটা হালাল হবে না হারাম হবে। কিন্তু মাসালাটা ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্টটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে মানে নিজের ঘরের ভিতরেও আ এই ইসের শিকার হচ্ছে, অ্যাবিউজ এর শিকার হচ্ছে মেয়েরা।
আ মানে কুকুর, বেড়াল আমরা তো কয়েকদিন আগে পাকিস্তানের নিউজ দেখেছি যে পাকিস্তানে একটা বিড়ালকে কয়েকটা ছেলে কয়েকটা বালক মিলে করছে। তারপরে এবং ছাগলদেরকে করা এটা কিন্তু নিত্য নৈমিত্তিক ঘটনা। পাকিস্তানের রেগুলার আপনি আ সপ্তাহের প্রায় প্রতিদিনই আপনি এরকম নিউজ পাবেন যে অমুক জায়গায় ছাগলের সাথে করল, এই লোক ছাগলের সাথে করল। ছাগলের সাথে করা কিন্তু মানে পাকিস্তানে খুবই নরমাল ব্যাপার। কিন্তু এই যে বিড়াল এবং মুরগি, তারপরে হচ্ছে নিজের পরিবারের যারা সদস্য, এগুলা তো ভয়ংকর অবস্থায় পৌঁছায় গেছে। এগুলা তো সেক্সুয়ালি এদের তো মানে খুবই বিকৃত মন মানসিকতাতে পৌঁছায় গেছে। এখন একটা স্বাভাবিক সম্পর্ক যদি না থাকে ২ জন মানুষের মধ্যে, তখন তো এই বিকৃতিগুলার জন্ম নেয়। আ সেটাই বললাম আরকি। ফারাজ ভাই, আমরা কি তাহলে পরের জনের কাছে চলে যাব?